পিএলআরটা আসলে কি? PLR হচ্ছে পাস্ট লাইফ রিগ্রেশন। আগের জন্মের যে কর্মাগুলো সেগুলো এই জন্মে আমাদের ভাইব্রেশনসগুলো ডিস্টার্ব করে। বলছে বাবা ধ্যানের মধ্যে বসে আছে, তাকাই না, বলে আমি সাষ্টাঙ্গ প্রণাম করছি, বাবার সামনে গিয়ে ডাকাডাকি করছি। মা কী করছেন? বলে মা আমার দিকে না এরকম ব্যঙ্গর মতন থাকে, আমরা মানে স্যাটারিক্যাল হাসি দিই না ব্যঙ্গ করে, বলে মা এরকম একটা হাসি দিলেন। এবার মহাদেবের ওখান থেকে অপমানিত হয়ে যখন বেরিয়ে আসছে, বললো আমার ভিতরে ফেটে যাচ্ছে, মনে হচ্ছে তুলে ভেঙে দিই পাহাড় টাহাড়, এরকম মনে হচ্ছে। ও বলছে পাহাড় ভেঙে দিই। তখনকার হতো না যে এক ঘুষি পড়লো পাহাড় ভেঙে শেষ, বলে আমার পাহাড় ভেঙে দিতে ইচ্ছে করছে, সব এদিক ওদিক উল্টে পাল্টে দিতে ইচ্ছে করছে। মানে এইবার আগেইন গো ব্যাক। শ্রীনারায়ণ এখানে যখন গিয়েছে, আমি বলছি যে তুমি দেখো তো কোথায়, বলে আমি শ্রীনারায়ণ ধামে সমুদ্রের মাঝখানে চলে গিয়েছি, আমি সমুদ্রের মধ্যে আছি, মাছ ঘুরে বেড়াচ্ছে ব্লু একদম, কিন্তু আমার গা ভিজছে না। বললো আমি দেখছি পঞ্চনাগের মধ্যে মাথা এরকম করে হেলিয়ে রেখেছে শ্রীনারায়ণ, এবং মা লক্ষ্মী তার পা টিপে দিচ্ছেন, যেটা আমরা নর্মালি দেখি। একদম যেটা আমরা দেখি। নমস্কার, আমি সৌমিতা। আমার চ্যানেল আতঙ্ক আনলিমিটেডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমাদের এপিসোড খুবই এক্সাইটেড হতে চলেছে, কারণ আজকের আমরা পূর্বজন্ম নিয়ে কথা বলবো, পূর্বজন্ম সম্পর্কে জানব। আজকের আমাদের অতিথি হিসেবে আছে রিনিতাদি। রিনিতাদি কেমন আছেন? প্রথমে নমস্কার জানাই তোমাদের সবাইকে, ভালো আছি। আজকের আমার চ্যানেল এসে আপনার কেমন লাগছে বলুন? দুর্দান্ত লাগছে, নিউ পুরো সেট আপ, নিউ জায়গা, তো ডেফিনেটলি আবার ভাইব্রেশনটাও নতুন নতুন, ভালো লাগছে। রিনিতাদি, আপনি তো পাস্ট লাইফ নিয়ে কাজ করেন। আচ্ছা, একটা জিনিস বলুন, এই যে পিএলআর, পিএলআর এর পুরো অর্থটা কি? মানে পিএলআরটা আসলে কি? PLR হচ্ছে পাস্ট লাইফ রিগ্রেশন। মানে আমরা আমাদের পূর্বজন্মকে দেখে এসে আমাদের এই জন্মের যে বাজে কর্মা বা ভালো কর্মা, বাজে স্পেশালি সেগুলো আগের জন্মের যে কর্মাগুলো সেগুলো এই জন্মে আমাদের ভাইব্রেশনসগুলো ডিস্টার্ব করে। তো সেই পিছনে নিয়ে গিয়ে, সেই বডিতে নিয়ে গিয়ে আমরা যখন ওই ভাইব্রেশনে তাকে পৌঁছে দেওয়া হয়, এবং সেই মার্কার দেখলো বা যা ইচ্ছা, হোয়াট এভার ইট ইজ, ইনসিডেন্টস যা দেখতে পারে, সেই যে ভাইব্রেশনটা ওইটা আমরা ওই বডিতেই ছাড়িয়ে নিয়ে আসি। তখন এই ওয়ার্ল্ডে যে ফোবিয়া বলো বা গায়ে ব্যথা, রোগ, সব ঠিক হতে থাকে। অনেকের দেখবে অন্ধকারে ফোবিয়া আছে, অনেকের লিফটে ফোবিয়া আছে, অনেকের কার্পেটে র্যাপ করে বাচ্চারা খেলে না, সেটাতে ফোবিয়া আছে। আচ্ছা, অনেকের দেখবে বাথরুম থেকে কত স্পিডে বেরিয়ে আসা যায়, ফোবিয়া আছে। এগুলো সব পাস্ট লাইফ থেকে কানেক্টেড। যখন প্রাণটা চলে যায় তার আগের মুহূর্তের যে এনার্জিটা, মনের ভিতরে যে আতঙ্কটা, সেটাই ফোবিয়া হয়ে আমরা নিয়ে আসি এই জন্মে। এবং এটা তো গেল ফোবিয়ার ব্যাপারে। আমরা ধরো কোনো পাস্ট লাইফে আমি তোমার সাথে খারাপ কোনো কাজ করেছি, ধরো দুঃখই দিয়েছি, ওটা একটা কর্মা হয়ে আছে, আমি তো জানি না। কিন্তু আফটার দ্য ডেথ তোমার সোল আমার সোল ডিসাইড করলো কি এটা হয়, যে তুমি এই সময় জন্মাবে, আমি এই সময় জন্মাবো, ওই জিনিসটা আমরা শেষ করে দেবো, ওই কর্মাটা শেষ করে দেবো, তাতে যত ব্যথা হোক। এর সোল ভীষণ পাওয়ারফুল হয়, বডির চাইতে বেশি সোল পাওয়ারফুল হয়। বডি ভাবে কি, আমরা ভাবি আমরা কী দোষ করেছিলাম, আমাদের এত কষ্ট কেন। যদি সোলের রিগ্রেশন হয় তখন দেখবে সোলই ডিসাইড করেছে এই লাইফটা নেব, নাহলে তো সবাই রাজাদের বাড়ি জন্মে আমরা বসে থাকবো, কোনো কাজই নেই আমাদের। কিন্তু তা তো নয়। কেউ যদি দেখো ভিখারি, অনেক সময় হয়েছে ভিখারিকে দেখছি আমি, বাবা আওয়াজ দিচ্ছেন মানে লর্ড শিবা, এক জন্মের রাজা এই জন্মে দেখো রঙ্ক হয়ে বসে আছে, একদম এরকম করে বলছে। তখন আমি জিজ্ঞেস করেছি যে বাবা করেছেটা কি, বলো অত্যাচার। তাহলে এক জন্মের রাজা মৃত্যুর পরে বাবার কাছে যখন গিয়েছে, বলেছে এই জন্মটা এইভাবে না নিলে তুমি তোমার কর্মা শেষ করতে পারবে না। তাহলে তুমি রাজি? কারণ অনেক রকমের জন্ম দেখানো হয়, খুব ভালো, মিডিয়াম, খুব খারাপ, তার খারাপের থেকে একটু ভালো, এরকম টাফ লাইফ এরকমও থাকে। সোল যত পাওয়ারফুল হবে অ্যান্ড রিয়েলাইজেশন যত মজবুত হবে, আমরা সেরকম হার্ডশিপস নিয়ে নিই।
তো আমি অনেক পডকাস্টেই বলেছি, এটাতেও বলছি যে আমরা যারা ভীষণ টাফ লাইফ লিড করি, আমি সবার কথা বলছি না, তো আপনাদের সবাইকেই বলছি যে কখনো ভাববেন না যে আমারই সাথে কেন হচ্ছে, ভগবান কেন এরকম করলো। ভগবান করেনি, আর কেউ আমাদের ধাক্কা দেয়নি। যার ডিসিশন আমরাই নিয়েছি, এবং আমাদের পূর্বজন্মের কর্মকে শেষ করতে, ওই ভাইব্রেশনকে এন্ড করতে, বলে না লুপ, আমরা করি না লুপ কেটে দিই, বাবার কৃপায় লুপটা কাটিয়ে দেওয়া হয়। লুপ মানে কর্মার যে ভাইব্রেশন উইথ দ্য আদার সোলস, আমাদের নাভির থেকে কর্ড কানেক্টেড থাকে তাদের সাথে, সেই কর্ডটা কাট করতে হলে আমাদের ভীষণ হার্ডশিপসে যেতে হয়, কারণ দে আর টিচিং আস সাম লেসন্স। আমরা যখন অত্যাচার করেছি তখন তো আমরা করেছি, এখন যখন ওরা সেটা ফেরত দিচ্ছে, এখন কেন আমরা লাফাচ্ছি? তাহলে যখন এই ধরনের সিচুয়েশন অ্যারাইজ করবে, তখন ভাবতে হবে যে নিশ্চয়ই আমি কিছু করেছিলাম এর সাথে, সেই জন্য আজকে আমার সাথে এরকম হচ্ছে। ওনারা দেখবে কোনো মানুষ পার্টিকুলারলি তোমাকে দেখলে খেপে যাবে, কিন্তু সে যদি আমার সাথে কথা বলছে ভালো, বা উল্টোটা আমাকে দেখলে খেপে যাচ্ছে, তোমার সাথে ভালো করে কথা বলছে, তার মানে কি আমার কর্মা তার সাথে বাজে আছে, তোমার সাথে না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলছি, আজকে যে আমি এখানে এসেছি, আজকে যে তুমি আমার ইন্টারভিউ নিচ্ছ, কোনো জন্মে আমি তোমার হয়তোবা খুব ভালো করেছিলাম, সেটা তুমি ফেরত দিচ্ছ, বুঝেছো? তুমি ভেবো না তুমি এমনি এমনি এখানে আছো, কেন তোমার জায়গায় অন্য কেউ আসতে পারতো অ্যাজ আ হোস্ট। ওয়াই ইউ? যতগুলো পডকাস্ট করেছি সবাইকে থ্যাঙ্কস জানাচ্ছি, যে প্রত্যেকের হয়তোবা আমি খুব ভালো করেছিলাম কোনো জন্মে, আজকে তোমরা এইভাবে ফেরত দিচ্ছ। সো থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস, অ্যান্ড থ্যাঙ্কস টু দিস চ্যানেল। এই চ্যানেলের যে নির্মাতা নির্দেশক, তাদের সাথেও কিন্তু আমি কোনো না কোনোভাবে গুড কর্মা দিয়ে কানেক্টেড, তাই জন্যে তারা আমাকে ফোন করেছে, চোখে পড়েছে, ডেকেছে, যাতে আমি মানুষের সামনে আসতে পারি। ইটস এ গুড ওয়ার্ক, ইটস এ গুড ওয়ার্ক। আমার সুবিধা হচ্ছে মানুষের সামনে আরও নিজেকে উইংস ছড়িয়ে সামনে আসার সিচুয়েশন তো ক্রিয়েট করেই দিচ্ছে, কারণ আমাকে তো বাড়ির মধ্যে, আমি আমার বাড়িতে তো কিছু করছি না, এভরিথিং আউটসাইড। এই যে সেটটা ঠিক করা, এগুলোতে তো খরচ আছে, আমাকে তো কিছু করতে হচ্ছে না, বাট ইউ আর গিভিং মি দ্য অপরচুনিটি কি তুমি নিজেকে, তোমার উইংস ছড়িয়ে তুমি এঞ্জেল হয়ে আমাদের সামনে এসো। এই যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটা যে দিচ্ছেন, তার সাথেও আমার গুড কর্মা আছে। সেই যে ওনার সোলের যে একটা গ্র্যাটিটিউড, ওই গ্র্যাটিটিউডটা এইভাবে উনি পূরণ করছেন। এটা যেখানে যেখানে আমি করেছি, কোথাও এই কথা বলিনি, কিন্তু আজকে বাবা আমাকে বলাচ্ছেন। তো জানবে যে ইউ আর কানেক্টেড, শি ইজ কানেক্টেড, উই অল আর কানেক্টেড। এই জন্য বলে উই বিলং টু দ্য সেম ফ্যামিলি। মানে দেখবে সোলস ফ্যামিলি কিন্তু সেম ফ্যামিলি, বিকজ উই আর কামিং ফ্রম ইউনিভার্স। তো ইউনিভার্স মানে কি, বাবার মধ্যে, বাবার ব্লাড সেলস হচ্ছে দেবী দেবতা, রাক্ষস, খোকোশ, প্রেত, পিশাচ সব, কারণ বাবার কোনো জাতপাত কিছু মানে না। তার মধ্যে আমরাও আছি। কোন জোন থেকে এসেছি আমি, অনেকে এসছে নাগা জোন থেকে চলে এসছে, ওর সোল ফ্রম দ্য নাগা ওয়ার্ল্ড। এটাও আমি একটা পডকাস্টে বলেছি, পুরো দেখছি সাপ শুয়ে আছে এবং কথা বলতে বলতে এরকম আওয়াজ বের করছি ডিউরিং দ্য সেশন। তো বাবার কাছে আমরা সবাই সমান। তো দেখো, হয়তো বা তার সাথে আমার কোনো জন্মে গুড কর্মা আছে, আমি বা সে আমাকে হেল্প করেছিল কোনো জন্মে, এই জন্মে আমি তাকে হেল্প করছি। কোনো জিনিসের এভরি অ্যাকশন হ্যাজ ইটস অপোজিট অ্যান্ড ইকুয়াল রিঅ্যাকশন। এটা নিউটনের ল, এটা বেদাসের ল। হ্যাঁ, এক একজন ওটাকে নিয়ে নিজের নামে চালাচ্ছে। হ্যাঁ। আমাদের সনাতনী ধর্ম এবং ভারতবর্ষ তাকেই ম্যাক্সিমাম ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম কান্ট্রিজও ফলো করে দাঁড়িয়েছে। এখন তারা নিজেদের নামে রেইকি কোথা থেকে এসছে? আমাদের মহর্ষিরা রেইকি প্র্যাকটিস করতেন, মহর্ষিরা। সেইটাকে বাইরের একজন এসে নিজের মতন করে করে তারপরে রেইকি নাম দিয়ে দিয়েছে। এভরিথিং ইজ কামিং ফ্রম ভারতবর্ষ। সেটাকে মানে বিভিন্ন নামে, এই যে প্রাণিক হিলিং কোথার থেকে যিনি ছড়িয়েছেন নাম, ভারতবর্ষে এসে শিখেছেন, শিখে তারপরে নিজের দেশে গিয়ে সেটাকে প্রাণিক হিলিং হিসেবে করেছে। শিখেছে কোথায়? আধারটা কোথায়? মূল আধার তো আমাদের দেশ। তো আমি এটাই বলবো যে আপনারা আজকে যে যারা সবাই তো আমার পডকাস্ট দেখছে না, কিছু পার্সেন্টেজ দেখছে, এই যে তাদের উপকার হচ্ছে, এইটা হয়তো বা তারা কোনো জন্মে আমার ভালো করেছিলেন, এই জন্য এই জন্য বাবা আমাকে দিয়ে তাদের ভালো করাচ্ছে। মানে বুঝতে পারছি, এভরিথিং গিভ অ্যান্ড টেক, এটা দিয়ে কিন্তু ইউনিভার্সাল ল, ব্যালেন্স, এটাই হচ্ছে ব্যালেন্স। এ বুঝতে পারছো? ব্যালেন্স, ইউনিভার্স ইজ মেড আপ অফ লাভ অ্যান্ড ব্যালেন্স। লাভ হচ্ছে দেবী শক্তি মা, ব্যালেন্স হচ্ছে শিবশক্তি বাবা, দুটো মিলিয়ে আমরা চলছি।
এইখানে আমাদের নর্মাল হিউম্যান বিইংয়ের লাইফেও শিবশক্তি কীভাবে প্লে করছে দেখো। এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ছাড়ছি, আমাদেরকে নিজেদেরকে টাকা দিতে হচ্ছে? না। এটা শক্তি আমাদের, এটা শিবশক্তির মধ্যে শক্তির কাজ। এই যে আমাদের চুল বড় হচ্ছে, এই যে আমাদের স্কিন কমপ্লেক্সন, হ্যাঁ, এই যে আমরা হাঁটাচলা করছি, এই যে আমরা হাঁটাচলা করছি, এই যে আমাদের স্কেলিটনের উপরে যে চামড়ার পরতটা, এভরিথিং ইজ শক্তি। এই যে তুমি বসে আছো, তুমি নিজে জানো যে তোমাকে কোন অ্যাঙ্গেলে দেখতে ভালো লাগবে। ক্রিয়েটিভিটি ইজ শক্তি। শক্তি আমাদেরকে আননোয়িংলি কীভাবে যে হেল্প করছে, 1 সেকেন্ডের মধ্যে যদি শক্তি তোমার থেকে চলে যায়, তুমি ধারাম করে এখানে পড়ে যাবে। শিবা হচ্ছে শব, শক্তি আসলেই বেঁচে ওঠে। শিবশক্তি কীভাবে ছড়িয়ে আছে বুঝতে পারছো? তোমার শরীর থেকে যে মুহূর্তে শক্তি বেরিয়ে যাবে, তুমি ধাম। একজন ঋষিমুনির সাথে হয়েছিল এটা। এটা কিন্তু হয়তো বা বেদাসে তুমি পড়েছো কিনা আমি জানি না। একজন ঋষিমুনি, আমি নাম যেহেতু মনে পড়ছে না ওই জন্য আমি বলবো না, বাট উনি এই ভুলটা করেছিলেন যে বাবার বিশাল বড় বাবা হচ্ছেন তার আরাধ্য, তো উনি কৈলাসে গিয়েছেন। তখন দেখে বাবা আর মা বসে, মানে মাতা পার্বতী আর বাবা বসে আছেন, মহাদেবজি। তো বাবাকে শুধু প্রণাম করছে, মাকে পাত্তা দিচ্ছে না। তো মায়ের খুব মন খারাপ হয়েছে যে আমার বাচ্চা আমার সাথে এরকম করছে, মন খারাপ হয়েছে। তো লর্ড শিবা কি, উনি ইমোশনসের দেবতা, যেটা আমি বুঝেছি যে আমাদের কোনো কিছু লুকানো যায় না তার কাছ থেকে। উনি মারাত্মকভাবে বোঝেন আমাদের ইমোশনস, এভরি সেকেন্ড বোঝেন, সব মনের একদম ভিতরে নাড়ি ভুড়ির খবর অবধি উনি জানেন। তো উনি তো বুঝে গিয়েছেন মায়ের শক্তি, মায়ের মন খুব খারাপ হয়েছে। তখন উনি কী করলেন, অর্ধনারীশ্বর রূপে দেখা দিলেন। তো অর্ধনারীশ্বর রূপের আগেও কিছু কিছু উনি করেছিলেন, সেটা বুঝতে পারেনি ঋষিমুনি নিজের মানে কতখানি সে করতে পারে, কখনো ভ্রমরা হয়ে যাচ্ছে, কখনো মানে নিজের কী বলে না, আমরা আমাদেরকে চেঞ্জ করে ধরো মধুমাক্ষী হয়ে গেলাম, নিজেকে চেঞ্জ করে স্নেক হয়ে গেলাম, যেটা ওনারা করতে পারতেন ওই যুগে। কিন্তু মাকে ছুতে দিচ্ছে না, মাকে প্রণাম করবে না, মায়ের মধ্যে ঢুকবে না। লাস্টে স্টিং করে দিয়েছে বাবা এবং মা যখন অর্ধনারীশ্বর রূপে আছে তখন বুকের মাঝখানে স্টিং করে দিয়েছে। সেটাতে মায়ের খুব কষ্ট লেগেছে। তারপরে লর্ড শিবাও রেগে গিয়েছে। ডেফিনেটলি মায়ের কষ্ট লাগলে তো লর্ড শিবা, তার স্বামী, তার খারাপ লাগবে। তখন আর কি উনি বলছে, তুমি ধৃষ্টতা দেখাচ্ছ কার সামনে? মাতা যিনি শক্তি, তার সামনে তুমি ধৃষ্টতা দেখাচ্ছ? তুমি শুধু আমাকে প্রণাম করলে হবে, মাকেও তো প্রণাম করতে হবে। তার মানে কি, দেখো এটা কি তুমি আমাদের দেহ ভেবে নাও, দেহর কাঠাম্য হচ্ছে শিবা। নিঃশ্বাস নিচ্ছি, প্রাণবায়ু, প্রাণবায়ু এই জন্যই বলে এই নিঃশ্বাসটা আমাদের প্রাণ। যদি না নিতে পারি কি অবস্থা হয়, শেষ। তখন দেহ কি হয়, পচে যায়। একমাত্র প্রাণবায়ু আছে বলে, শক্তি আছে বলে কিন্তু আমরা চলছি। তখন তাকে বোঝানোর জন্য মা, দেবী শক্তি মা, এনারা তো যে কোনো অভিশাপ দিলেও তার পিছনে একটা কারণ থাকে। তখন বলেছিল, তোমার এত অহংকার যে তুমি ভাবছো যে শুধু মহাদেবকে আরাধনা করলে বা মহাদেবকে প্রণাম করলেই হবে, ঠিক আছে। আমি তোমার শরীর থেকে, তুমি তো যেহেতু স্ত্রী তত্ত্বটা তুমি চাইছো না, শক্তি হচ্ছে স্ত্রী তত্ত্ব, ফেমিনাইন সাইড, তো তুমি যখন চাইছো না, আমি তোমার শরীর থেকে বের করে নিলাম। এবার তুমি শুধু পুরুষ তত্ত্ব নিয়ে থাকো। ইমিডিয়েটলি পড়ে গিয়েছে মাটিতে, পড়ে পুরো কঙ্কাল সার হয়ে গিয়েছেন, উঠতে পারছেন না। তখন উনি বুঝতে পেরেছেন যে কত বড় ভুল করেছে। অত অহংকারী পতনের মূল, এটা হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। অহংকারী পতনের মূল ছিল ওনার। তারপরে কি, সেই মায়ের কাছে কাতর বিনতি, মা ক্ষমা করুন, মা ক্ষমা করুন। তোর মা তো দেবী মা, তাদের তো সেকেন্ড লাগে না রাগ ভাঙতে। তখন আবার মায়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে যে আরে আমারই তো বাচ্চা কাঁদছে, তাহলে ঠিক আছে বাবা ওনাকে ঠিক করে দিন। তখন বাবা বললেন, ঠিক আছে তুমি বলছো যখন আমি করে দিচ্ছি। কিন্তু শিক্ষা উনি পেয়েছেন, দিয়ে আরেকটা পা ওনার শরীর থেকে বাবা মানে ইয়ে করে দেন, হয় না যে তোমার আজকে থেকে আরেকটা পা, মানে দুটো পায়ের মাঝখান দিয়ে আরেকটা পা, যেটা দিয়ে তোমার ব্যালেন্স হয়। মানে কি, আমরা ওই যে বলি না যে ত্রিশূল, 3টে ভাগ, 3টে কাজ, ব্যালেন্স, সেইটা বলে তোমার এই পাটা দিয়ে এই যে তুমি দাঁড়ালে, এটা হচ্ছে তোমার বুদ্ধি। বাকি দুটো পা দিয়ে তোমার একটা শক্তি, একটা শিবা। বুদ্ধিকে অ্যাপ্লাই করনি, পড়ে গিয়েছো। শক্তি আমাদের সব কিছু। হয়তো বা আমি খুব কারেক্ট ওয়েতে নাও বলতে পারি, কিন্তু বুঝিয়ে দিয়েছি। কেউ আমার কিছু ভুল হলে ক্ষমা করে দেবেন, কিন্তু আমি বুঝিয়ে দিতে পেরেছি যতটুকু পেরেছি আর কি। হ্যাঁ, তো
মা ছাড়া বাবাও কিন্তু এক পাও নাড়ায় না, এক পাও না। ইভেন শ্রী নারায়ণও কিন্তু মা লক্ষ্মী ছাড়া এক পা আগে দেবে না। মা লক্ষ্মীর হ্যাঁ, আর যেখানে মা লক্ষ্মীর স্থান আছে যে বাড়িতে, সেখানেই শ্রী নারায়ণও কিন্তু চলে আসেন। আর যেখানে শ্রী নারায়ণের স্থান, সেখানে মা লক্ষ্মীও চলে আসে। তার মানে বুঝতে পারছো, শিবশক্তি আমাদের শরীরের মধ্যেই শিব। ওই জন্য বলে যে, অনেকে বলে না টুইন ফ্লেম করে কত একদম মানে ফ্যান্টাসি করে, খুব কষ্টদায়ক হয় তাদের লাইফ, ভীষণ কষ্টদায়ক হয়। ঠিক আছে, তো আমি নিজের চোখে অনেক টুইন ফ্লেমকে দেখেছি, কিন্তু ওদের লাস্ট বার্থ বলে ওদের বাবা আমার সামনে এনে দিয়েছে যে নাও ইউ কানেক্ট দেম উইথ আস। তাই জন্য আমি তাদের দেখতে পেয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে টুইন ফ্লেমকে দেখতে পাচ্ছি নিজের চোখের সামনে অ্যাজ আ ক্লায়েন্ট। তো কী যেন বলছিলাম, আমি কিন্তু ফট করে ভুলে যাই। মানে বাবা এত পয়েন্টস এনে দেয়, আমি কোথায় ছিলাম আমাকে একটু মনে করাতো, এটা তোমাকে মনে করাতে হবে। টুইন ফ্লেম তো বললাম, তার আগে অবধি আমাকে একটু মনে করাতো। বাবা অনেক পয়েন্টস, শিবশক্তি, মানে আমি এইটুকুই এটা কনক্লুড করে দিচ্ছি এইভাবে। হ্যাঁ হ্যাঁ, তো এটা তুমি এডিট করে নিও তোমার মতন করে, হ্যাঁ। ফট করে কিন্তু ভুলে যাই, কারণ বাবা এত পয়েন্টস দিতে থাকেন, কোনটা ছেড়ে কোনটা বলবো। তো এটাই বলছে যে আমাদের পুরো বাস্তবিক জীবনে শিবশক্তি দিয়ে কিন্তু আমরা চলছি। ও যেটা মনে পড়েছে, যে অনেকে ওই যে টুইন ফ্লেম নিয়ে দৌড়াদৌড়ি করে, তো আমাদের শরীরে কিন্তু ম্যাসকুলিন এনার্জি, ফেমিনাইন এনার্জি দুটোই থাকে। খুব রেয়ার সোলসরা নিজেদেরকে দুটো ভাগ করে, সেম সোল ইন ডিফারেন্ট বডিজ, যেটা বলা হয় টুইন ফ্লেম। খুব রেয়ার সোলস, করোড়ো মে এক, কোটি কোটির মধ্যে একজন হয়। তাই জন্য সবাই এই যে পাগলামি করে না, ও আমার টুইন ফ্লেমে, ভুল ভাল করে তারপর কার্মিক সোলকেও টুইন ফ্লেম বানিয়ে মার খাচ্ছে। আচ্ছা, এটা করতে, এটা মানা করছে, এটা করবেন না। এখন টুইন ফ্লেম, সোলমেট, কার্মিক করে একদম মাথা খারাপ। জাস্ট একটা ভাবুন কি, আমার সাথে ওর যদি বিয়ে হয়ে থাকে, মানে ওর সাথে আমার বিয়ে হয়েছে, আমাকে ওর সাথে লাইফটা কাটাতে হবে, এত বিপদ আসছে, মানে আমি তার সাথে কিছু করেছি। আমি আমার মতন করে ব্যালেন্স করে ক্ষমা করে দিলে, ক্ষমা হয়ে গেলে না, তখন তুমি তার সাথে থাকবে না। কিন্তু আইদার ওনার মনে চেঞ্জ এসে যাবে, যদি তুমি ক্ষমা করে দাও তাহলে ওনার মনে চেঞ্জ এসে যাবে, দিয়ে তোমাদের ফ্যামিলি চললো, বা একটা এপিসোড শেষ হয়ে গেলে তুমি নিজের থেকেই বেরিয়ে যাবে। যদি বাবা চান বা মা চান বেরিয়ে যেতে, তুই বেরিয়ে যাবে। কিছুতেই টানা হিচড়া করতে হবে না। অনেকে না এক্সটেন্ড করার চেষ্টা করে, সেফটি জোন ছেড়ে কেউ যেতে চায় না। সেফটি জোন ছেড়ে যেতে চায় না বলেই প্রবলেম আরও হয়। অবশ্য সবার তো আমি সেরকম বলছি না যে অনেক কটা জোন আছে বলে আমি এটা ছাড়তে পারি না। ওগুলো পরীক্ষার মধ্যেই কিন্তু সব সোয়েটার বোনা হয় না। আমাদের লাইফটা কিন্তু বাবা মারা, মানে ডিভাইনরা এইভাবে সোয়েটার বুনে রাখে, যে ওখান থেকে ছেড়ে বেরোলাম, এইটা বাকি আছে এটাতে ঢোক, এটা ছেড়ে বেরোলাম, ওইটা বাকি আছে ওটাতে ঢোক। যেরকম কাঁটা দুটো কী করে, এরকম করে টেনে আবার খুলে, আবার টেনে আবার খুলে, জাস্ট লাইক দ্যাট। একটা কর্মা শেষ হচ্ছে, আরেকটা আসছে, আরেকটা কর্মা শেষ হচ্ছে, আরেকটা আসছে, কারণ আমরা করে রেখেছি। এখন কেউ যদি সেইন্ট দেখো, তার মানে সে তার শিক্ষাগুলো পুরো নিয়ে নিয়েছে, এবং আমাদের সবারই শেষ হচ্ছে গিয়ে স্পিরিচুয়ালিজম। তার মানে এখন ওনার বোধহয় এটা লাস্ট বার্থ, তারপর উনি চলে যাবেন। বুঝতে পেরেছো দিদি? আরেকটা জিনিস বলুন, আকাশিক রেকর্ডও আছে, তো পিএলআর আর আকাশিক রেকর্ডের মধ্যে পার্থক্যটা কি? পিএলআর তো এতক্ষণ আমি বুঝিয়ে দিয়েছি, হ্যাঁ, যেটার নামকরণ বাবাই করে দিয়েছেন, দৈবিক দর্শনও বলে, দৈবিক সেশনও বলি আমি। আচ্ছা, তো এতক্ষণ ধরে পুরো আমি পিএলআরটাই কিন্তু শর্টে বলে দিয়েছিলাম, লুপ কাটা হয়, হ্যাঁ। আর দৈবিক দর্শনে আমি বাবাকে ইনভোক করি, তার মধ্যে শ্রীকৃষ্ণ চলে আসেন, মানে দেবী দেবতাদের দর্শন হয় আগে, তাদের আশীর্বাদটা নিয়ে তারপরে সোলসদের দুনিয়াতে ঢুকি। দ্যাট ইজ পিএলআর ফর মি, যেটা বাবার থেকে শেখা। পিএলআর-এ ফার্স্ট ধাপটা ডক্টর তৃপ্তি জেনের থেকে শেখা আমার, আর বাকি পুরো ধাপ বাবার থেকে শেখা। আর আকাশিক রিডিং, এটা আমি শিখেছি একজন টিচারের কাছ থেকে, উনি আবার ডক্টর তৃপ্তি জেনের ছাত্রী, ওমানে থাকেন। তো হোয়াট দ্য বেসিক ডিফারেন্স ইজ, আকাশিক রেকর্ড রিডিং হচ্ছে গিয়ে তুমি পিএলআর-এ যখন তোমাকে নিয়ে যাবো আমি আমার সাথে, ওখানে শুধু আমি যাব, তোমার থেকে 7টা কোয়েশ্চেন নেবো। মানুষের 7টাতে হয় না, অনেক সময় 10টা দিয়ে দেয়, বাট 7টা থেকে 10টা কোয়েশ্চেন নিয়ে নেবো। নিয়ম হচ্ছে 7টা, আর তোমার থেকে 48 থেকে 50 ঘন্টার সময় নিয়ে নেবো। যে আমাদের তো তোমার থেকে ধরো কোয়েশ্চেন্স নিলাম, সাথে সাথে তো বসে গেলাম, এভাবে হয় না, কলিং আসতে হয়, যে এইবার বুঝতে পারছি আমাকে বুঝতে বলছেন আমার ইষ্টদেব বা আমি যারা আরাধনা করি, তখন গিয়ে আমরা আনসার্সগুলো পাই।
আমাদেরকে যেরকম অ্যাটিউনমেন্ট যখন দিয়ে দিয়েছিলেন ম্যাম, তখন ইউনিভার্সে আমার একটা উডেন চেম্বার আছে, আমি ওখানে চলে যাই। ওখানে সব থাকে সাজানো বইটই, এবং পুরো পুরো মহা ইউনিভার্সকে দেখি, মানে ব্রহ্মাণ্ডের মধ্যে আমার উডেন চেম্বার, ওখানে বসে আছে। এবং আমার সাথে যারা যারা শিখেছিলেন সবাইকেই ম্যাম ওরকম করে দিয়েছিলেন। আমারটা ছিল উডেন চেম্বার, আরেকজনের একটা গ্লাস চেম্বার হতে পারে, ঠিক আছে। এইবার আমরা ওখানে গিয়ে পরম ব্রহ্মা, যিনি লর্ড ব্রহ্মা, তার পারমিশন নিয়ে আর্কএঞ্জেল মেটাট্রন, মানে এঞ্জেলিক ওয়ার্ল্ডে আর্কএঞ্জেল মেটাট্রনের পারমিশন নিয়ে আমাদেরকে ওই লাইব্রেরিতে ঢুকতে হয়। আর ক্লায়েন্টের ফুল নেম, ধরো কারোর নাম রজনী, এই রজনী নাম তো 1000 জনে হতে পারে, কিন্তু রজনী দাস ধরো, তার জন্ম এই স্থানে, এই টাইমে, এই জায়গায়, এটা তো মিলবে না। তো পুরো ডিটেলসটা নিয়ে আমরা যাই, 7টা কোয়েশ্চেন নিই বা 10টা কোয়েশ্চেন নিই, আর ওনার থেকে রিটেন কনসেন্ট নিয়ে নিই। 48 to 50 আওয়ার্সের মধ্যে আপনাকে আনসার আমরা দিয়ে দেবো। রিটেনই আনসার দিয়ে দিই আমি, উইথ রেমেডিজ অ্যান্ড অল। তারপর যদি ওনার কোয়েশ্চেন থাকে, সেটা উনি কোয়েশ্চেন কল করে তখন আমরা আনসার দিয়ে দিই। লাইব্রেরিতে গেলাম, লাইব্রেরিতে আমার সামনে এক একজন এক এক রকম করে দেখতে পায়। আমার সামনে যেরকম পুরো বইটা ওপেন হয়ে যায়, ভিডিও চলতে থাকে, যে এই জন্মে এরকম হয়েছে, গত জন্মের টাইম চলে আসে, এরা, জায়গা, নাম, সব পুরো ভিডিও দেখছি আমি। কীরকম ক্যারেক্টার্স, কী নাম ছিল, কী এভরিথিং, কী করেছিল, কেন এই জন্মে, ওই যে ফোবিয়াতে আসছে আবার, ওই ভাইব্রেশন কী খারাপ কী ভালো, কোনো ফোবিয়া ভাইব্রেশন এই জন্মে কেন প্রবলেম হচ্ছে, সব ওখান থেকে টেনে নিয়ে আসা হয়। কারণ ঠিক বাবা লর্ড শিবা ওই জিনিসগুলো, ওই পার্টিকুলার লাইফ এবং ওই পার্টিকুলার ইনসিডেন্টসগুলোকে তুলে দেন, যেটার সাথে এই জন্মে প্রবলেম আছে এবং এই জন্মের কোয়েশ্চেন্সগুলো কানেক্টেড। ঠিক আমরা তো অনেক করে জন্ম নিয়েছি, কিন্তু পার্টিকুলার 2-3টে বা একটা জন্ম থেকেই কিন্তু আনসার্সগুলো আসে, বা হার্ডলি 3-4টে জন্ম থেকে। কারণ বাবা ঠিক সেইভাবে আনসার্সগুলো, ঠিক এই ভাইব্রেশনটার কোনটার সাথে কানেক্টেড, সেগুলোকে দিয়ে আনসার্স পাঠিয়ে দেয় উইথ রেমেডি। তো বুঝতে পারছো, আকাশিক রেকর্ড রিডিং, ইউ উইল নট গো, আই উইল গো। আর দৈবিক সেশন বা পিএলআর যেটা বলা হচ্ছে, সেটাতে তুমি আমি দুজন মিলে ঘুরতে যাব, বুঝেছো? দিদি, এমন কোনো ঘটনা বলুন মেমোরেবল, যেটা আপনার করতে গিয়ে খুব ভালো লেগেছিল, মানে ঘটনা অনেক কটাই হয়েছে। তবে একটি মেয়ের কাছ থেকে পারমিশন নিয়ে রেখেছিলাম আমি, যে কখনো পডকাস্টে বসলে তারটা আমি বলবো। তো মেয়েটি অনেক দূরে থাকে, গ্রামে থাকে, খুব মিষ্টি মেয়ে, মুসলিম, কিন্তু আর নামটাম কিছু বলবো না, কিন্তু হ্যাঁ আমি কোনো নামই নিচ্ছি না। এই জন্মে উনি মুসলিম হয়ে জন্মেছেন, ঠিক আছে। তো উনি আসলেন কাউন্সেলিং বোধহয় ওভার দ্য ফোন হয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না। ধরে নাও কাউন্সেলিং তো আগে আমি করি, তারপরে একটা ডেট দিই, তারপরে যখন ওনারা আসেন তারপরে গিয়ে আমি দৈবিক দর্শন করাই। কারণ কাউন্সেলিংয়েই চলে আসে যে তোমার আকাশিক রিডিং দিয়ে হয়ে যাবে, না দৈবিক দর্শন দিয়ে হয়ে যাবে, না শুধু রেইকি দিলেই হবে, না জাস্ট মন্ত্র দিয়ে হয়ে যাবে, না ট্যারো দিয়ে, এগুলো এসে যায়। তো ওনারটা ছিল দৈবিক দর্শন। তো উনি যেদিন দৈবিক দর্শন করতে আসেন, ওনার মাকে নিয়ে এসেছিলেন, যে আন্টিকে তো বাইরে বসতে হবে, আর আমার ছোটোটা অনেক ভালো কোম্পানি দেয়, তো কোনো অসুবিধা হয় না। আমি কিন্তু কিচ্ছু জানি না যে ওনার কানেকশনটা কার সাথে কীরকম, শুধু কাউন্সেলিংয়ে এসেছিল। সপ্তঋষির একজন ঋষি হচ্ছেন ঋষি ভৃগু, মোস্ট রাইলি ঋষি ভৃগু কি সপ্তঋষির মধ্যে একজন না? আচ্ছা, মানে আমি ভুল না তাহলে। ঋষি ভৃগুর আশ্রমটা আমি দেখতে পাচ্ছিলাম, ঠিক আছে, এবং খুব উদাস মনে ঋষি ভৃগু যেন দাঁড়িয়ে আছেন। শুধু কাউন্সেলিংয়ে এই ভিশনটা এসে গিয়েছিল, কাউন্সেলিংয়ে, দৈবিক সেশনে না। তো মেয়েটাকে বললাম যে তুমি না, ইউ আর আ ফিমেল বডি। এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু, যে ধরো তোমার বডিটা ফিমেল, কিন্তু এনার্জিটা কিন্তু মেল। ইয়োর সোল ইজ আ মেল, ম্যাসকুলিন সোল। ওই মেয়েটির সোল হচ্ছেন ঋষি ভৃগুর সোল। কিন্তু উনি ভাবো, ঋষি ভৃগু কিন্তু তার কর্মা আছে বলে উনি জন্মেই যাচ্ছেন। কতগুলো জন্ম নিয়েছেন জানি না, এই জন্মে একটি মুসলিম বাড়িতে জন্মেছেন, অথচ ভীষণ ভালো মেয়ে। মানে আমি বলছি না যে হিন্দু বাড়িতে জন্মালে খুব ভালো, না। আর কথাটা তো হিন্দু না, কথা হচ্ছে সিন্ধু। আলেকজান্ডার দি গ্রেট ভুল করেছিলেন, সিন্ধুকে হিন্দু বলেছিলেন, সেখান থেকে সবাই ওটা হিন্দু ধরে নিয়েছে। অ্যাকচুয়ালি আমরা হিন্দুইজম না, সিন্ধুইজম,
উই আর সিন্ধু নিবাসী। তো উনি মুসলিম ধর্মে জন্মেছেন ঠিক, কিন্তু ওনার ভিতরে প্রচণ্ড পবিত্রতা আছে, কারণ ওনার হায়ার সেলফ হচ্ছে ঋষি ভৃগু। তার তো শোনো, হায়ার সেলফ, আমাদের এনার্জি কোনো রিলিজন হয় না, লিঙ্গ হয় না, রিলিজনও হয় না। যখন আমরা কোথাও আসলাম, মায়ের বুম্বে ঢুকলাম, সেখান থেকে পরিচয়, যখন জন্মালাম সেখান থেকে পরিচিতি শুরু হয়ে যায়, যে মুসলিম না খ্রিশ্চান, না সিন্ধু পরিবারে, না শিখ পরিবারে, না বেদুইন, সেখান থেকে। তার আগে কিন্তু কোনো ইয়ে থাকে না, তার ধর্ম থাকে না। তো এই জন্মে উনি যে বাড়িতে জন্মেছেন, মেয়েটি না ভীষণ স্পিরিচুয়াল এবং ভীষণ ভালো। ওকে যখন প্রথম আমি, ওই যে তুমি বললে না যে চেহারা আমি দেখতে চাই, আগে যে কথা বলতে চাইছে তার, আমি পিএকে বলি যে ওনার ছবি দাও আমাকে। ওনার ছবি দেখে না আমার চোখ দুটোতে আমি আটকে গেছি, যে এত পিওরিটি মুখের মধ্যে, মনে হচ্ছে একটা বাচ্চা মেয়ে যেন তাকিয়ে আছে, একদম কচি বাচ্চা যেন একজন তাকিয়ে আছে, কারণ মুখের মধ্যে তো ওই ডিভাইন পবিত্রতা। তারপরে যখন ওর কাউন্সেলিং করলাম, তখন দেখলাম ঋষি ভৃগু ওনার হায়ার সেলফ। তো আমি বললাম, তোমার দৈবিক সেশন প্লিজ তুমি করিও, আই উইল ওয়েট ফর দিস, বিকজ এগুলো হচ্ছে অপরচুনিটি। দৈবিক সেশনের দেবতাদের সেশন চলছে, ওটা সেশন থাকে না, ওটা যজ্ঞ, তখন মানে মহাযজ্ঞ স্থান হয়ে যায়, পরিষ্কার, মানে পুরো ঋষিমুনিরা বসে আছে, যজ্ঞ হচ্ছে, এটাও দেখতে পাই অনেক সময় আমরা। তো আমি অ্যাকচুয়ালি বলি কি, যে দৈবিক সেশন অনেক সময় আমাদের যজ্ঞ চলে, মানে বডি পিউরিফিকেশন হয়ে আবার উনি চলে গেলেন ওনার স্থানে যেখানে ছিলেন, সেটাই হয়েছে। এবার এসেছেন, আমিও খুব টেন্স ছিলাম, টেন্স ইন দ্য সেন্স কি, বাবাকে বলে গেছিলাম, বাবা আমি যেন সফলতা পাই, কারণ মেয়েটি যে ধর্মেই জন্মাক না কেন, তার হায়ার সেলফ তো সপ্তঋষির একজন, উনি যেন যে কষ্টটা নিয়ে এসেছেন, কারণ জানেন এখানে আপনি আছেন, ওই কষ্টটা যেন নির্মূল করা যায়। আমি তো নিমিত্ত মাত্র, বাট বাবা আমাকে দিয়ে করিয়ে নেবে প্লিজ, এইভাবে। মানে আমি কিন্তু পুরো এটা বলে সারেন্ডার্ড। এই জন্য স্পিরিচুয়ালিজমে বা তুমি রিলিজিয়াস হও বা স্পিরিচুয়াল হও, মেইন জিনিস হচ্ছে সারেন্ডার। তুমি যদি যত সারেন্ডার হবে, তুমি তত কানেক্টেড হতে থাকবে। আর তুমি যদি ভাবো আমি করছি, উই আর ডুইং, আই এম ডুইং, উই আর ডুইং, কারণ আই এম ডুইং নাথিং, এভরিথিং দে আর ডুইং। নাহলে এই ধরনের কেস তো সলভই করতে পারবো না, বুঝতে পারছো? মানে হাত পা কাঁপবে যে কারা চলে এসেছে। সেখানে আমি বলছি যে ওনার মনটা যেন শান্তি পায়, মানে কি আমার তো কিছু করতেই হয় না, করবেন তো বাবা, তাই জন্য আমি আরামসে বলছি। কিন্তু দৃঢ়তা থাকতে হয় যে পারি, আমি যেন পারি। তারপরে বসলাম মেয়েটাকে নিয়ে, দেখলাম কি জানো, মেয়েটার শরীর থেকে মেয়েটা বেরিয়ে ছাদে ফ্লোট করছে। হ্যাঁ, গোল্ডেনিশ বডি। আমি তো দেখতে পাচ্ছি, আমি বলছি ইউ আর ফ্লোটিং নাও, তুমি উপরে উঠে গিয়েছে বলে। আমি বলছি তুমি কি দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ আমি বুঝতে পারছি, ইয়েস। মানে সোল তো ওই সোল, শুধু বডিটাই। তো সব থেকে মজা লাগে কি, যখন বেরিয়ে যাচ্ছে, যেটা বলছি হ্যাঁ ও দেখতে পাচ্ছে, সব থেকে মজা লাগে, শুধু নিয়ে যেতে একটু সময় লাগে। তারপরে বেরোলাম ওনার সাথে, বেরিয়ে বাবার ধামে গেলাম, বাবাকে প্রণাম করে একদম মানে প্রচণ্ড মন খারাপ। বাবাকে যখন দেখতে গিয়েছে, তখন ওনা নিজেকে একটা ছোট্ট বাচ্চা রূপে দেখছে, এই জন্মেরই ওর ছোট্ট রূপটা দেখছে। ধীরে ধীরে ঋষিমুনির আকারে নিজেকে দেখেছে, কিন্তু অনেক পরে। এই জন্মেও দেখছো ছোট্ট বাচ্চা মেয়ে বাবাকে গিয়ে জড়িয়ে ধরছে, বাবার কোলে গিয়ে বসছে। হ্যাঁ, তারপরে বাবার হাত ধরে একটা আশ্রমে ঢুকলো, বাবা নিয়ে গেলেন ওকে ঋষি ভৃগুর আশ্রমে, কারণ উনি মানে শ্রাপিত হয়েছিলেন দেবী লক্ষ্মী মা, তাকে শ্রাপ দিয়েছিলেন, সেটাতেও আসছি। তার মানে আমরা তো তারপরে আর জানি না কী হয়েছে, এইটাতে মানুষ জানতে পারবে যে তারপরে কী হয়েছিল। উনি ছেড়ে দিয়েছিলেন ওই রিলমে। উনি ওই যেদিন আমি করালাম না ওই দৈবিক দর্শন, সেই দিন উনি ওনার ভিটেতে পা দিলেন। মানুষ ভাবে যে এটা পরে সব ঠিক হয়ে গিয়েছিল, নর্মালি না। তারপর থেকে ওনাদের জার্নি শুরু হয়, ল্যান্ড অফ ডেথে জন্ম নিয়ে তারপর তাদের শুরু হয় যুদ্ধ, যে নিজের অহংকারকে ভাঙতে আমাকে অনেক কষ্ট করতে হবে, তাহলে সেরকম লাইফ নিতে হবে। বুঝতে পারছো? লাইফ ইজ নট দ্যাট ইজি ফর ইভেন দেবতাদের জন্য ইজি নয়। ঋষিমুনি, উনি দেবতাদের ঋষিমুনি, কিন্তু নিজেকে কোথায় নামিয়েছে দেখো, আমাদের মতন পাবলিক বানিয়ে নিয়েছে, তাতে অনেক কিছু শিখতে পেরেছে। এবং আজকে 2026, উনি কবে ওই ঘটনা ঘটেছে আমি নিজে জানি না, সত্য যুগে বোধহয় ঘটেছিল, সেইখান থেকে নিয়ে 21 কোটি বছরেরও আগে ঘটেছে, সেখান থেকে নিয়ে আজ অবধি মানে কতগুলো জন্ম নিয়েও নিজেকে একদম মাটির মানুষ বানিয়েছে। আর মেয়েটি না অদ্ভুতভাবে শ্রী নারায়ণের সাথে ভীষণভাবে কানেক্টেড।
অদ্ভুত, কারণ হতেই হবে। তখন আমি কি করলাম, তো আমি ওকে নিয়ে গিয়ে আমি দেখছি বাবা ওকে ইয়ে অবধি নিয়ে গিয়েছে, ওনার ভিটে অবধি নিয়ে গিয়েছে, যেখানে উনি দেখতে পাচ্ছেন একটি ভদ্রমহিলা ঝাড়ু দিচ্ছে, মানে ওই না আঙ্গন পরিষ্কার করে এরকম করছে, ওই যে আগেকার যেরকম মাটি এবং গোবর মেশানো ইয়ে থাকতো না, ওরকম কুটির পরিষ্কার করছে। তারপরে একজন রান্না করছে। আচ্ছা, তুমি কি চোখের দিকে তাকিয়ে চিনতে পারছো? কারণ চোখ হচ্ছে মনের আয়না, আর মন কি সোল। তো চোখের চাহনি সেম থাকে, তুমি পুরুষ হয়ে জন্মাও বা মেয়ে হয়ে জন্মাও বা যে ইয়েতেই জন্মাও, যে জেন্ডারেই জন্মাও, চোখের চাহনি সেম হবে। অনেকের সময় দেখবে রাস্তায় দিয়ে যাচ্ছ, কাউকে দেখে অনেক চেনা লাগছে, একে কোথায় যেন দেখেছি, কিন্তু বের করতে পারছি না। সোল চিনে গিয়েছে, শুধু বডি চেঞ্জ, ওই জন্য তোমার বডি তাকে চিনতে পারছে না। দেখবে এটা সবারই হয়, আমাদের মোস্টলি। কোথায় যেন দেখেছি, বেরই করতে পারছি না, পর অশান্তি লেগে যায় যে এটা কেন বের করতে পারছি না। এরকম হতো, কিন্তু এখন জিনিসটা কমে গিয়েছে বাবার কৃপায়, যে না বাবা বলে দেন যে হাউ ইউ আর কানেক্টেড। যেরকম তোমাকে বললাম একটুক্ষণ আগে, তাই না, তোমাকে দেখেই কিন্তু আমার মনে হচ্ছে আমি কোথাও দেখেছি, কিন্তু এটা তোমাকে বলিনি। দেখেই ফার্স্ট গ্লান্সেই মনে হচ্ছে আমি কোথাও দেখেছি। এক তো মডেলসের মতন পুরো তোমার ফিচার্স, আর তারপরেও খুব চেনা। তো ওই এপিসোডও যাবো, যেটা একটুক্ষণ আগে তোমার সাথে হয়েছে আমার, সেটাতে যাবো, কিন্তু ওটা পরে আসছি। এইবার আবার গল্পতে ঢুকছি আমি। উনি দেখছেন একটা জায়গায় ওই যজ্ঞ হচ্ছে, আর অনেক ঋষি মুনিরা মিলে বসে যজ্ঞ করছেন। তো মানে একটা উনি না ফার্স্টে হালকা হালকা দেখছিলেন, হালকা হালকা, হ্যাঁ, মানে হয় না যে কোনো প্লাস্টিক যেন সামনে লাগানো, তার পিছনে হচ্ছে। তো আমরা কীরকম হয় ভিশনটা, যে প্লাস্টিকের ভেদ করে দেখছি, তো একটু যেন ঝাপসা ঝাপসা দেখছি, কিন্তু হচ্ছে ওরকম দেখছিলেন। বলে আমি চিনতে পারছি না, ভদ্রমহিলাকে দেখছি রান্না করছে ওই উনুন মতন বা কাঠের সামথিং, তখনকার উনুন কীরকম আমি তো যাই না, বলে রান্না করছে। আর মানে আমার দিকে তাকালো, কোনো রাগ নেই, মানে মুচকি একটা হাসি দিলেন, কিন্তু আমি তাকে চিনতে পারছি না। আর ঠিক আছে, অনেকে তো ঋষিমুনিদেরকে সেবা করার জন্য অনেক মেয়েরাই কাজ করতেন আশ্রমে, তো হতে পারে সেরকম কেউ, যিনি আর কি মানে আপনার তোমার রান্না করে দিত, এরকম তো হতেই পারে। তারপরে বলছে আমি রুমের ভিতরে ঢুকো তো। ওই ঢুকে আমি কাউকে দেখতে পাচ্ছি না, অন্ধকার অন্ধকার, একটা জানলা থেকে আলো আসছে, এভাবে বলছে, জানলা থেকে আলো আসছে। আমি দেখছি ওনাকে বের করতে পারছি না আমি, মানে ওনাকে নিয়ে এগোতে পারছি না আমি। এটা কিন্তু আমার ভিতরে হচ্ছে যে এবার কী করবো, ও তো বিশ্বাস করে এসছে, এদিকে ঋষিমুনি আশ্রমে ঢুকে গিয়েছে, কিন্তু তারপরে এগোতে পারছে না, মানে একটা জায়গায় স্টাক হয়ে গেছে, আর এগোতে পারছে না। তখন আমি সতীমা ওনার সাথে কানেক্টেড, বাবার সাথে যেরকম কানেক্টেড, বাবার অর্ধাঙ্গিনীর সাথে তো কানেক্টেড হতেই হবে, একই শরীরে দুজন তো, সে যে রূপেই আসবেন আমি তার সাথে কানেক্ট। আমি বুঝে গেছি দ্যাট ইজ সতীমা। আজ সতীমা কে জানো? সতীমা হচ্ছে দেবী কৌশিকী মা, যিনি হচ্ছেন পরাপরাধি শক্তিমা। অ্যাকচুয়ালি সতীমার যে সোল, তার নাম হচ্ছে দেবী কৌশিকী মা। উনি মনুষ্যরূপে সতীমা হয়েছিলেন, বুঝতে পারছো কে? তাই জন্যে যখন শরীর ত্যাগ করে দেন, দেবী কৌশিকী মা তার শরীর থেকে বেরিয়ে গিয়েছিল। যখন প্রজাপতি দক্ষকে বলেছিল যে তুই কি আমাকে চিনতে পারলি না, আমি শরীরই রাখবো না। বাপরে, কথাগুলো ভয়ঙ্কর লাগে, মানে এআইতে দেখলেই গায়ে কাটা দিয়ে দেয়। তো ভেবে নাও কি দেবী কৌশিকী মায়ের সাথে ডিরেক্ট কানেকশন, কিন্তু এটা সতীমায়ের রূপে হচ্ছে আমার। তো মানে আমি না বের করতে পারছি, তখন ওনার থেকে পুরো ডিরেকশনটা পেলাম, তুই ওই ইনসিডেন্টে চলে যা, যে ইনসিডেন্টটা হয়েছিল। আমার কিন্তু ইনসিডেন্ট সব মাথা থেকে আউট। আমি বললাম প্লিজ হেল্প মি, আই এম জাস্ট ক্লুলেস, প্লিজ হেল্প মি। তখন দেখছি নিজের থেকে উনি বলছেন, আমার মুখ দিয়ে সতীমা বের করে দিয়েছে, নাও উই উইল মুভ টু দ্য ইনসিডেন্ট। যেই বলেছি নাও, আমি কিন্তু নিজেই মানে বের করতে চেষ্টা করছি মা কোন ইনসিডেন্টের কথা বলছে। তখন পাট করে মা ভিশন দিলেন, প্রথমে ব্রহ্মদেবের কাছে গিয়েছিলেন ঋষি ভৃগু, তারপরে গিয়েছিলেন মহাদেবজির কাছে, তারপরে গিয়েছিলেন শ্রীনারায়ণের কাছে। তাকে লর্ড বিষ্ণু বলি আমরা, বা শ্রীনারায়ণ বলি, একই রূপ। তো আমারও জানা হচ্ছে অ্যাকচুয়ালি কী হয়েছিল। আমি বললাম দেখো তো, এইবার আবার সতীমায়ের পুরো ডিরেকশনে চলছে, কিন্তু কারণ এই জায়গায় না কখনো বাবার থেকে ডিরেকশন, কখনো মায়ের থেকে ডিরেকশন, এই হেল্পে আমি এগিয়েছি। আজকে বলে দিলাম আমি, শুধু বাবা না, কিন্তু ইকুয়ালি মাও এখানে সেম ওয়েতে আমাকে হেল্প করেন। সবাই বাবার খুব ফ্যান হয়ে গেছে, তাই মাকে বলছি এইবার মার সব ফ্যান বানাবো আমি, তো ওই জন্য মায়েরটা বলতেই হবে। সতীমা আমাকে হেল্প করে দিল। আমি দেখলাম না পুরো ধুঁ মানে মেঘ জায়গাটা দিয়ে সাদা একদম প্ল্যাটফর্মটা, মানে ক্রিস্টাল প্ল্যাটফর্ম যেন সাদা। বলছে হ্যাঁ এখানে গান করছে, অনেকে বসে গান করছে, গান
ওই যে গান্ধর্বের যে শ্রেণীটা ভগবানদের, তারা তো গান বাজনা, এই যে আমাদের এত ইনস্ট্রুমেন্ট কোথা থেকে এসছে, গান্ধর্বের দেবতাদের থেকে এই ইনস্ট্রুমেন্টসগুলো আমরা পেয়েছি। আমাদের পূর্বজরা থ্রু মেডিটেশন বলো যে বলো এইগুলো পেয়েছেন, নামকরণও তারাই করে দিয়েছেন। আর এখনও যে ইনস্ট্রুমেন্টসগুলো আমরা নতুন যারা আবিষ্কার করছে সব ওখান থেকেই আসছে, যে কোনো অন্য রূপে, কিন্তু ওখানেই সমস্ত ইনস্ট্রুমেন্টসের দেবতারা দেখবে সব ইনস্ট্রুমেন্টস বাজাচ্ছে, গান করছে, এই শিল্পী ভাবটা ওখানেই ভর্তি। উনি বলছেন যে ওখানে সবাই গান বাজনা করছেন, হ্যাঁ, আর এইদিকে একটা সাইডে গোষ্ঠীতে কেউ মানে একটা রোতে যেন ঋষিমুনিরা মানে সবাই যেন মেডিটেটিভ মোডে আছে। আর আমি বলছি এবার দেখো তো তোমার সামনে, দেখো তো তুমি কি লর্ড ব্রহ্মাকে দেখতে পাচ্ছ? বলে বিশাল বড় সাদা পদ্ম ফুল, ওইভাবে বলছে, চোখ বন্ধ। কিন্তু ও তো লস্ট, কারণ ওকে তো আমি ওই আশ্রম থেকে বের করতে পারছিলাম না। দেখো আমাকে সতীমা পপ আপ করে দিয়েছে আইডিয়াটা যে এইভাবে বের কর, মানে কীরকম আমাদের হেল্প লাগে, কিছুই তো আমরা করছি না। এবার এই জন্য বললাম, বলো বিশাল বড় পদ্ম ফুলের মাঝখানে শ্রী ব্রহ্মাদেব বসে আছেন চোখ বন্ধ করে, গায়ে পুরো কাঁটা দিয়ে উঠেছে, আমার এখনও গায়ে কাঁটা দিচ্ছে। কি বলছে আর বলো যে সাদা সাদা পুরো ভেসে আছে যেন, মানে সাদা পাখির পালকের মতন সাদা, হ্যাঁ। তারপরে যে রাজহাঁস, এবার বলছি ধরো ব্রহ্মাদেব বসে আছেন, আমি বললাম দেখো তো ওনার পাশে দেবীমা বসে আছেন, বললো আমি রাজহাঁস দেখতে পাচ্ছি। আমি তখন বুঝে গিয়েছি। আর শোনো, আমরা ভাবি কি দেবী সরস্বতী মা ব্রহ্মদেবের স্ত্রী, অ্যাকচুয়ালি তা না। গায়ত্রী মন্ত্র যে দেবীর, গায়ত্রী দেবী, উনি কিন্তু ব্রহ্মদেবের অর্ধাঙ্গিনী, আর দেবী সরস্বতী মা হচ্ছে শ্রী বিষ্ণুর অর্ধাঙ্গিনী। ঠিক আছে, এটা কিন্তু সত্যি, মানে সত্যি মানে অ্যাকচুয়াল এটা, ঠিক আছে। এটা আমি রিসেন্টলি ক্লিয়ার করেছি একজনের কাছ থেকে, যিনি শ্রীকৃষ্ণের বিশাল বড় ভক্ত, যিনি শ্রীকৃষ্ণের সাথে বসে গল্প করতে পারেন, তার কাছ থেকে ক্লিয়ার করেছি। উনি তখন আমাকে পুরোটা বুঝিয়ে দিয়েছেন, তখন কি আমি জিনিসটা নিতে পেরেছি। তো উনি বলছেন আমি রাজহাঁস দেখতে পাচ্ছি, তার মানে দেবী গায়ত্রী মায়েরও নিশ্চয়ই রাজহাঁস আছে 100%। বলছে উনিও সাদা একদম ধবধবে সিলভার কালারের শাড়ির মতন পরে আছেন, ওনার পাশে বসে আছেন। আমি বললাম দেখো তো, এইবার আমার মাথায় দেবী সতীমা দিলেন যে আগে যে ঘটনাটা ঘটেছে সেটা ঘটা, তারপরে এইবার মানে রিগ্রেশনে ঘটানো হবে, মানে পাপটা করলে তারপরে কি করে তাদের কৃপাটা পাওয়া যায় সেটা করব, মানে দুটো একসাথে চলবে। অদ্ভুত জিনিস। তাই বললাম দেখো তো তুমি কী বলেছো, ভাওটা নাও, কী বলছো ভাওটা নাও, মানে ভাও মানে ভাইব্রেশনটা কী পাচ্ছ সেটা বলো। বলছে আমি ওখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আর আমি দেখছি ব্রহ্মদেবের চোখ বন্ধ, খুব রাগ উঠছে, খুব রাগ উঠছে। ঘটেছিল কিন্তু এরকমই যে ওনাকে অনেক অপেক্ষা করতে হয়েছিল। বললাম রাগ উঠছে কেন? বলে আমাকে এতক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, আমি তো ডাকছি কাতর ভরে, সাষ্টাঙ্গ প্রণাম করলাম, তাকায়ও না। আচ্ছা আচ্ছা, তারপরে দেখো কী হচ্ছে। বলে আমি অনেকক্ষণ চেষ্টা করছি, মানে আমি চেষ্টা করছি, আমার দিকে ব্রহ্মদেব তাকান, কি তাকাই না। তো আমার খুব মাথা গরম হয়ে গেছে। আমি এখন বেরিয়ে আসছি, প্রায় 15 মিনিট চলেছে এরকম যে উনি চেষ্টা করছেন, কিন্তু তাকাচ্ছেন না। দেখে দেখো এখানকার 15 মিনিট মানে ওখানকার কিন্তু অনেকক্ষণ, কিন্তু মানে ইনসিডেন্টটা শর্টে দেখিয়ে দেওয়া হচ্ছে। বলে আমি বেরিয়ে আসছিলাম, না বেরোবে না। এইবার রিগ্রেশন শুরু হলো। এইবার মানে ওই অবধি হচ্ছে পাস্ট ইনসিডেন্ট, তার রিগ্রেশন মানে রিগ্রেটিং দ্য মোমেন্ট, যেটা মানে কি ক্ষমা, রিগ্রেশন মানে ক্ষমা চাওয়া। এইবার হচ্ছে ক্ষমার সেশন শুরু করালেন দেবী সতীমা। কীভাবে? আমি না এবার আবার ফেরত যাও। ঠিক আমাকে দেবী যেটা বলছে আমি কিন্তু ওনাকে সেটাই বলে যাচ্ছি। আবার মা বলছে, আমি ওনাকে তখনও বলিনি যে মা বলছেন, আমি বলছি জাস্ট ফেরত যাও, এইবার দেখবেন উনি তাকাবেন। তারপরে আমি বলছি আবার সাষ্টাঙ্গে প্রণাম করো। তো এর মানে কী হচ্ছে বলো তো, ফ্ল্যাশব্যাক প্রেজেন্ট এরকম হচ্ছে। এইবার তুমি তাকে বলো আমায় ক্ষমা করে দিন, বলো যে ঘটনা ঘটেছে। তার আগে বলেছে আমি অনেক বিদ্রূপের কথাবার্তা বলছি, উনি তাকাচ্ছেন না দেখে, অনেক উল্টোপাল্টা কথা বলছি, এগুলো বলেছে। এবার সোজা ক্ষমা চাও। মেয়েটিকে বলছি যে আর মেয়েটি তখন দেখছি উনি ঋষি, ওই যে যখন ব্রহ্মদেবের লোকে ঢুকে গেল না, তখন দেখছি উনি ঋষিমুনি আশ্রমে বাবা ঢুকিয়ে দিলেন। তারপরে ঋষিমুনির ভাবটা উনি বুঝতে পেরেছিলেন, আকারটা, যে হ্যাঁ আমি ঋষিমুনি, পায়ে খড়ম। কিন্তু যখন ব্রহ্মদেবের ওখানে গেলেন তখন নিজেকে পুরো দেখতে পাচ্ছে, যে উনি ঋষিমুনি পুরো দেখতে পাচ্ছে নিজেকে। বলে আমি খুব লম্বা পাতলা,
এরকমভাবে নিজেই ডিসক্রাইব করে দিচ্ছেন। বলে গায়ের রঙটা একটু মাজা মাজা, অনেক দিন রোদে যদি তপস্যা করি তখন যেরকম হয়, বুঝতে পারছো? বলে আমার দাড়ি আছে, আমি জটা জটা আছে আমার, এরকম বলে যাচ্ছে, নিজেকে এক্সপ্লেন করে, যেটা আমরাই কোয়েশ্চেন করাই, দেখো তো নিজেকে চিনতে পারছো কি না, কীরকম দেখতে তুমি এরকম। আমি বললাম এবার সাষ্টাঙ্গ প্রণাম করে ক্ষমা চাও, বলো যে হে ব্রহ্মদেব, হে দেবী মা, আমি যে যে কথা বলেছি আমি সব কটার ভুল বুঝতে পেরেছি, আজকে আমার এই অবস্থা, আমি খেয়ে পাচ্ছি না, আমি শান্তি পাচ্ছি না, আমার সব আছে কিন্তু আমার শান্তি নেই, আমি বুঝতে পেরেছি, আজকে তোমাদেরই কৃপায় আমি এখানে আসতে পেরেছি, আমাকে ক্ষমা করো। তুমি বিলিভ করবে না, ব্রহ্মদেব তাকিয়েছে তার দিকে উইথ আ স্মাইল, মানে তারা উইথ মানে দেবতা তাকাচ্ছে উইথ আ স্মাইল, মানে বুঝতে পারছো তোমার তো ওখানেই তোমার রিগ্রেশন হয়ে গেল, মানে ওখানে উনি ক্ষমা করে দিয়েছেন বোঝা যাচ্ছে। আমি বললাম, আমি জাস্ট জিজ্ঞেস করছি দেখো তো ভাওটা, মানে ওনার মুখের এক্সপ্রেশনটা কি। বলে উনি আমার দিকে তাকিয়েছেন একটা হালকা মুচকি হাসি দিয়ে। আমি তখন আর শান্তি পেলাম যে না ঠিক এগোচ্ছি। আমি বললাম দেখো তো মা, মা বলো হ্যাঁ, মাও বাবার দিকে তাকিয়ে আমার দিকে তাকালেন, দিয়ে মুচকি একটা হাসি দিলেন। হ্যাঁ আনলাম, তার মানে তোমায় ক্ষমা করেছে। তারপরে বললাম এইবার উঠে তাদেরকে ছুঁয়ে প্রণাম করো, করে বলো এইবার আমি তাহলে আমার নেক্সট যে যাত্রা, যে জায়গায় আমি গিয়েছিলাম সেখানে আমি যাচ্ছি, তোমরা আশীর্বাদ করছো তো আমাকে। বলে মা আর বাবা দুজন, মানে ব্রহ্মদেব আর মা, দেবী মা হাসছেন, হাসছেন মানে পারমিশন দিয়ে দিয়েছে, ঠিক আছে, কিন্তু তাদেরকে পিছন দেখিয়ে বেরোবে না। আমরা যখন মন্দিরে কি করি, সামনের দিক দিয়ে আস্তে 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 নেমে আসি, কারণ দ্যাট ইজ অলসো আ মন্দির, হ্যাঁ না, তারা ওখানে তাদের লোক ওটা, তো তাদের লোকে নিশ্চয়ই পিছন দেখিয়ে বেরোবো না। আর আগের বার কিন্তু ওই পিছন দিকে বেরিয়ে এসেছিলেন উনি, যখন মানে প্রথম যে ঘটনাটা ঘটেছিল পিছন দিয়ে বেরিয়ে এসেছিলেন। আমি যেটা মানে ঘোরালাম জিনিসটা দেবী মার কৃপায়, তারপরে উনি সামনে ওনাদের দিকে তাকিয়ে পারমিশন নিয়ে বেরিয়ে আসলেন। আমি বললাম এইবার তুমি যাও নেক্সট মহাদেব এবং মাতা পার্বতীর কাছে যাও, এইবার দেখো তুমি কি দেখছো। তখনও বললো আমি খুব মেঘ দেখছি, মেঘ মেঘ মেঘ, মানে কিন্তু এই মেঘের অন্যরকম একটু আমি না আজকে হাতে পেন্ডুলাম নিয়ে আছি, আমাকে ভীষণ কনফিডেন্স দিচ্ছে, এটা নিয়ে আমি বলে দেবো হোয়াট ইজ ইট। সবাই ভাবছে যে হাতের মধ্যে কী, ইটস এ ক্রিস্টাল। মেঘ মেঘ মেঘ, কিন্তু নিচে না জঙ্গল দেখতে পাচ্ছিলাম। তুমি সম্ভালা দেখছো, প্রণাম করো, যেহেতু তোমার সূক্ষ্ম বাড়িতে নিয়ে গিয়েছি ওই জন্য তো উনি তো ঋষি, ওনার তো আগে তো ওখানে হাঁটাচলা করতেন এইভাবেই স্থূল বাড়িতে, এখন এখানে তাকে নিয়ে গিয়েছি সূক্ষ্ম বাড়িতে। তো বললো আমি সম্ভালার উপর দিয়ে যাচ্ছি। হ্যাঁ তুমি সম্ভালার উপর দিয়ে যাচ্ছ, প্রণাম করো, তুমি তোমার জায়গায় ফিরে এসছো, ইট ইজ ইয়োর প্লেস, তুমি এই জায়গায় থাকতে, এখানে থাকার যোগ্য তুমি তোমার একটা ওই ভুলের কারণে তুমি কোথায় চলে এসেছো, এবং কত হাজার হাজার কোটি কোটি বছর তুমি নিজের ধামে যেতে পারছো না। তুমি সম্ভালাকে দেখতে পাচ্ছ, দেখো নিচে হাট এবং নদী, আমি সেটা বলছি, দেখো আমি তো দেখতে পাচ্ছি, বিকজ আমাকে বাবা অনেকবারই দর্শন করিয়েছেন পুরো বাবার কৃপায়। তো দেখো নদী চিকচিক চিকচিক করছে, দেখো পুরো ওই জায়গাটা কীরকম জানো, সম্ভালা জায়গাটা আমাদেরই পৃথিবী, কিন্তু ধরো সতীযুগাতে যেরকম ছিল, আচ্ছা একদম ওরকম। মানে কেউ যদি জানতে চায় হাউ সম্ভালা লুকস লাইক, এইটুকু বলে দিলাম যে একদম স্বচ্ছ পৃথিবী সতীযুগাতে, ওটা অ্যাকচুয়ালি সতীযুগা, তাই জন্য দেবতারা ওখানে থাকেন, যেটাতে আমরা ঢুকতে পারবো না, কারণ আমরা অত ওই হাই লেভেলে পৌঁছতে পারিনি যে আমরা ওই লেভেলে যাওয়া সম্ভব। ওই যে একটা বন্ধন দিয়ে দিয়েছেন তারা, যে সবাই এখানে ঢুকতে পারবে না, একমাত্র সেইন্ট সোল যারা তারা ঢুকতে পারে, প্লাস যাদেরকে বাবা অ্যালাউ করছেন তারা ঢুকতে পারে, সবাই না। আর মানুষের ওভার কিউরিওসিটির ঠেলায় দেবতারা আরও বাইন্ডিংস দিয়ে দিয়েছে, কারণ ভুলভাল ডিসিশন নেয় মানুষ। তারপরে বললো আমি না কৈলাস পর্বত দেখতে পাচ্ছি, পাহাড়, আমি পাহাড় 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 দেখতে পাচ্ছি, এটা বলেছে, মানে বরফে ঢাকা সাদা পাহাড়। আমি দেখো তো তুমি কৈলাস পর্বত দেখতে পাবে। তখন মেয়েটা বলছে আমি কৈলাস পর্বত দেখতে পাচ্ছি। আমি যাও, তোমাকে বাবা তার মানে পারমিশন দিলেন আসতে, তুমি যাও গিয়ে দেখো তো কি, এবার কি দেখতে বললো, আমি মহাদেবকে দেখতে পাচ্ছি, ধ্যানে আছেন, পাশে মাতা পার্বতী লাল শাড়ি পরে আছেন। আমি দেখলাম বাহ, আমি বেঁচে গিয়েছি, ঠিক জায়গায় পৌঁছে দিয়েছে আমাকে সতীমা। ভয় লাগে তো যে কোথায় কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, যদি না যেতে পারে তাহলে সোলই তো ঘুরতে থাকবে। তাহলে যাও গিয়ে আগে দেখো কি করেছিলে তুমি, ওগুলো দুটো একসাথে দেখছে, কিন্তু আগেরটা তারপরে রিগ্রেশন পরেরটা। তো
তো বলছে আমি গেলাম, আমি বললাম তোমার সিচুয়েশনটা কি? বলে খুব অপমানিত ফিল করছি আমি, ব্রহ্মদেবের লোক থেকে এখানে এসেছি, ওখান থেকে মনে হচ্ছে আমি অপমানিত হয়েছি, মানে উনি নিজে ফিল করছেন। আমি এখানে এসে আমি মহাদেবকে অনেক কাকুতি মিনতি করছি, বাবা একবার তাকাও আমাকে। উনি কি কোয়েশ্চেন করতে গিয়েছিলেন? কে বেশি প্রতাপী, কে বেশি পাওয়ারফুল, আচ্ছা এটা ছিল তার কোয়েশ্চেন। আচ্ছা। হ্যাঁ, তো ওইটার ভাও তো পাইনি ব্রহ্মদেবের কাছে, এইবার গিয়েছে মহাদেবের কাছে যে কে বেশি পাওয়ারফুল। হ্যাঁ, তো বলছে বাবা ধ্যানের মধ্যে বসে আছে, তাকাই না, বলে আমি সাষ্টাঙ্গ প্রণাম করছি, বাবার সামনে গিয়ে ডাকাডাকি করছি। মা কী করছেন? বলে মা আমার দিকে না এরকম ব্যঙ্গর মতন থাকে, আমরা মানে স্যাটারিক্যাল হাসি দিই না ব্যঙ্গ করে, বলে মা এরকম একটা হাসি দিলেন। তাতে আমার আরও রাগ উঠে যাচ্ছে, এটা অপমান হচ্ছে আমার, এরকম করে বলছেন, আমার অপমান হচ্ছে। আমি বুঝলাম যে অ্যাকচুয়ালি কী ধরনের সিচুয়েশন হয়েছিল। মা ইচ্ছে করে করেছিল যাতে তুই আরও রাগ, তারপরে দেখ না তোর কী আসছে, কারণ তারা তো সবই জানে যে কী আসছে। অহংকারী পতনের মূল, এটাই হচ্ছে আমাদেরকে শিখতে হবে এগুলো থেকে। তাহলে দেখো মা ব্যঙ্গ করে হেসেছে, ঠিক আছে, এইবার দেখো তো মা কী বলছে। বলে মাও তাকাচ্ছে না, পুরো নিজের মতন, এবং বাবা পুরো ধ্যানের মধ্যে। আমি কত ইতর পিতর এদিক ওদিক করছি, কিছুই তাকায় না। আমি বলছি আমি ব্রহ্মদেবের ওখান থেকে এসেছি, ওখানেও আমাকে কেউ আনসার দেয়নি, তুমি অ্যাটলিস্ট দাও, আমাকে এখানেও কেউ আনসার দিচ্ছে না। তো আমি বললাম এরপরে দেখো তো, এখানেও প্রায় 10 মিনিট মতন উনি দাঁড়িয়ে চেষ্টা করে যাচ্ছেন, করেনি। বললো আমি আর পারছি না এখানে থাকতে, আমি চলে যাচ্ছি এখান থেকে, এভাবেই বলছেন। আমি বললাম তোমার এখন মানে কী মনে হচ্ছে? বলে মনে হচ্ছে সব ভেঙে চুরে দিই আমি, এত বড় অপমান করে দিল আমাকে এভাবে বলছে, আমাকে তো জানে আমি কে, আমি ঋষি ভৃগু, আমাকে অপমান করলো। আর ও না কাউন্সিলিংয়ের সময় আমাকে বলছিল যে দিদি আমার না খালি মনে হয় জল দিয়ে ছুঁড়ে কিছু বলে দিই, মানে মনে হচ্ছে যেন কমণ্ডল কিন্তু ওর কাছে নেই, বলে খালি জল দিয়ে ছুঁড়ে কিছু বলে দিলাম। তুমি কি আগে কোনো জন্মে অভিশাপ দিতে নাকি জল দিয়ে ছুঁড়ে? ঋষি ভৃগু দিতেন, কমণ্ডল থেকে জল নিয়ে ছুঁড়ে অভিশাপ দিয়ে দিতেন। আর শুধু ঋষিভৃগু না, তখনকার দিনে ঋষিমুনিরা যারা অতিরিক্ত রাগী ছিলেন বা যখন অভিশাপ দিতেন জল ছুঁড়ে করে দিতেন। আমার না ফট করে তখন থেকে আমি কানেক্টেড হয়ে গেছি ঋষিভৃগুর সাথে। এই জল ছুঁড়ে তুমি কি কোনো জন্মে অভিশাপ দিতে বলতে গিয়ে হয়ে গেছে। এবং ঋষি ভৃগুকে উনি দেখেছিলেন মুনের মতন ডিমেনশনে, মানে চাঁদ না, সূর্যের মধ্যে দেখেছিলেন। যখন আর কি কাউন্সেলিং হয়েছিল, ঋষি ভৃগুর যখন ওনার হায়ার সেলফ চলে আসে, তখন দেখেছিলাম সূর্যর থেকে বেরিয়ে আসছে। এবং সূর্য যখন তুমি সূক্ষ্ম বডিতে যাবে, ইট ইজ ভেরি কোল্ড, কারণ সোলের ওখানে কোনো গরমও লাগে না, ঠান্ডাও লাগে না, কিছু না। কিন্তু কেন বলছি ভেরি কোল্ড? আমি নিজে গিয়েছি, মেডিটেশনের থ্রু বাবা নিয়ে গিয়েছে। আমি প্রথমে ভয় পেয়েছি যে বাবা ঢুকবো কি, ঢোকার আগে তো পুড়ে যাবো। বলে তুই ঢোক, দেখ, এটা একদম বিগিনিংয়ে, আজ থেকে 5 বছর আগে কথা বলছি। আমি দেখলাম আমি ঢুকে গেলাম, কি আরাম লাগছে, ঠান্ডা ঠান্ডা ভাব। এবং বাবা তো আমাকে অ্যালাউ করলেন ঢুকতে, এবং বাবা এবং মা সূর্যের ঠিক মাঝখানে যে সিংহাসনটা, তার মধ্যে বেদি করে বসে আছেন দুজন। আমি শুধু ওইটুকু গিয়ে প্রথমে যখন আমি রেকি করতাম, ওইটুকু গিয়ে প্রণাম করে বেরিয়ে চলে আসতাম, ওটাই আমার দৈনন্দিন কাজ ছিল। কিন্তু সূর্যর ভিতরটা কিন্তু ঠান্ডা, যদি কেউ মানে মেডিটেশনের থ্রু দিয়ে ইয়েতে যায়, সূর্য ভিতরে যায়, ঠান্ডা পাবে। এবং এইটি আমি তো মেয়েটিকে বলিনি যে হ্যাঁ ভিতরে আমিও ঠান্ডা পেয়েছি, ও বলছে আমার ঠান্ডা লাগছে। ও যখন কাউন্সেলিংয়ে চোখ বন্ধ করে ওকে কিছুটা আমি ভিশন দিয়েছিলাম যে ঋষি ভৃগু দেখাতে চাইছেন, বলে আমার কিন্তু ঠান্ডা লাগছে। সেটা কাউন্সেলিংয়ের সময় হয়েছিল, যে আমি এইভাবে বলি যে আমার হাতটা ধরো, রিঙ্গা রোজেসের মধ্যে হাতটা ধরো, দেখো কি দেখতে পাচ্ছ। তখন ও বলেছিল যে আমি সূর্যের মধ্যে ওনাকে দেখছি যে উনি থাকেন। পরে বেরিয়ে এসে বলেছিলেন যে আমি সূর্যর মধ্যে দেখতে চাই আমি কোথায় থাকতাম। তার মানে ওনার ধাম সেটা সূর্যের মধ্যে। ব্রহ্মাণ্ডে তো একটা জায়গা এক একজনকে দিয়ে দেওয়া হয়, ওনার ধাম, ঋষি ভৃগুর ধাম সূর্যের মধ্যে। মানে বুঝতে পারছো কোন লেভেলের? আমরা তাদের পায়ের নোকের ময়লার যোগ্যও না, বুঝতে পারছো আমরা কোথায় আর তারা কোথায়। তাই জন্য তো মহাদেবকে জিজ্ঞেস করতে গিয়েছে কে বেশি পাওয়ারফুল, ভাবো। এবার মহাদেবের ওখান থেকে অপমানিত হয়ে যখন বেরিয়ে আসছে, বললো আমার ভিতরে ফেটে যাচ্ছে, আমার মনে হচ্ছে তুলে ভেঙে দিই পাহাড় টাহাড়, এরকম মনে হচ্ছে। ও বলছে পাহাড় ভেঙে দিই। তখনকার হতো না যে এক ঘুষি মারলো পাহাড় ভেঙে শেষ, বলে আমার পাহাড় ভেঙে দিতে ইচ্ছে করছে, সব এদিক ওদিক উল্টে পাল্টে দিতে ইচ্ছে করছে। মানে এইবার আগেইন গো ব্যাক, পুরো বেরিয়ে এসছে ওখান থেকে, দিয়ে আছে নাও আগেইন গো ব্যাক। এইবার রিগ্রেশন শুরু। এইবার যাও, গিয়ে আবার সাষ্টাঙ্গে প্রণাম করো, করে ক্ষমা। দেখবে বাবাও তাকাবেন, মাও তাকাবেন। আবার
ফিরে এটা না পুরো ভাও চলে আসে যে ওইটা হয়ে গেল ফ্ল্যাশব্যাক, সেটার সময় কিন্তু ওই ওই ভাও ভাইব্রেশন। আর আবার যে ফেরালাম তখন হচ্ছে কিন্তু এখনকার ভাইব্রেশন, কারণ তার হায়ার সেলফ চাইছে যে আমি ফিরে যাই নিজের ধামে, ক্ষমা চেয়েই আমাকে ঢুকতে হবে, নিশ্চয়ই ডাইভার্ট করবে না নিজের বডিকে। মেয়েটি গিয়ে, মানে মেয়েটি না, ঋষি ভৃগু গিয়ে আবার সাষ্টাঙ্গে প্রণাম করে সেই, হে মহাদেব, আমি বিশাল বড় ভুল করেছি। আমি মাকে ভেবেছি ব্যঙ্গ করছে আমার পরে, আরে মা তো সবই জানেন যে আমি কত বড় ভুল করছি। আমি অতি অহংকার করে ফেলেছিলাম, আমাকে ক্ষমা করুন, আপনারা দুজনই আমাকে ক্ষমা করুন। তখন বাবা তাকিয়েছে এবং এত ভালোবেসে তাকে ডেকেছে, কাছে পায়ের কাছে বসে বাবার কোলে এইখানটা মাথা রেখে কাঁদছে, যে আমি, বাবা ওর মাথায় হাতের ভাবে বুলিয়ে দিচ্ছে যে আমি তোকে ক্ষমা করলাম। বাবা মুচকি হাসি, মায়ের কোলে মাথা রেখে কাঁদছে, মা তার মাথা হাত বুলিয়ে দিচ্ছেন, ফিল করছে জিনিসটা। আমি বলি যে ফিল করো, দেখো তো তুমি তাদের ভাইব্রেশন বুঝতে পারছো কিনা, বডির মধ্যে যাচ্ছে কিনা। বলে হ্যাঁ আমি বুঝতে পারছি, মা আমার মাথায় হাত বুলাচ্ছেন, বাবা আমার মাথায় হাত বুলাচ্ছেন, এবং মা আরও অনেক কথা ওকে বলে দিয়েছিল যে ইন ফিউচার তুমি কীভাবে এগোবে না এগোবে, তুমি কোথায় ভুল করেছো, নেক্সট করবে না। এখন হয়তো মনে পড়ছে না, কিন্তু জিসটা আমি বলে দিচ্ছি। এরপরে মহাদেবজি এবং মাতা পার্বতী থেকে পারমিশন নিয়ে আবার আমি বললাম যে তুমি কিন্তু পিছন দেখে বেরোবে না। আবার ওইভাবে তাদেরকে তুমি প্রণাম করতে 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 বেরিয়ে এসো তাদের ধাম থেকে। নেক্সট কোথায় যাব? তখন বলে আমি সাথে সাথে বলে আমি শ্রীনারায়ণের ধামে দেখছি নিজেকে। এইখানেই হয়েছিল গণ্ডগোলটা, এই জায়গাতেই হয়েছিল। আচ্ছা। হ্যাঁ, এইবার শোনো, এখানে একটা জিনিস অনেকের জানা হতে পারে কিন্তু আমার জানা ছিল না। কারণ দেখো আমাদের স্কুলে সব পড়ায় কিন্তু বেদাস পড়ায় না, হ্যাঁ না। আমি সংস্কৃত পড়েছি, তার জন্য দেবনাগরী ভাষা পড়তে পারি সংস্কৃত, কিন্তু আমাদের বেদাস থাকা উচিত স্কুলে। আমি তো কেন্দ্রীয় বিদ্যালয়ের স্টুডেন্ট, বেদাস থাকা, এই যে আমাদের স্কুলে যে মানে নর্মাল স্কুলের যে সিলেবাস, ওটার মধ্যে কিন্তু গুরুকুলের সিলেবাস ঢোকানো উচিত। আমাদের নিজেদের হিস্ট্রিকেই বাইরের দেশে মানুষেরা বের করে দিয়েছে, দিয়ে তাদের হিস্ট্রি ঢুকিয়ে দিয়েছে। এটা কিন্তু করা উচিত না। আর যদি আমরা বেদাস পড়ে সেই জ্ঞানটা কিছু মাত্রাও থাকতো, তাহলে আমরা বইগুলো না পড়তে পারতাম। এই এআই আসাতে এআই ডিসঅ্যাডভান্টেজ আছে, কিন্তু অ্যাডভান্টেজও আছে যে অনেক জিনিস জানতে পারছি, একটু এদিক ওদিক হয় কিন্তু জানতে তো পারছি। শ্রীনারায়ণ এখানে যখন গিয়েছে, আমি বলছি যে তুমি দেখো তো কোথায়, বলে আমি শ্রীনারায়ণ ধামে সমুদ্রের মাঝখানে চলে গিয়েছি, আমি সমুদ্রের মধ্যে আছি, মাছ ঘুরে বেড়াচ্ছে ব্লু একদম, কিন্তু আমার গা ভিজছে না। কী অদ্ভুত ভাবো, সমুদ্রের মাঝখান দিয়ে যাচ্ছে, মানে সমুদ্রের নিচে তলে, কিন্তু গা ভিজছে না আমার। তার মানে কি তাদের মধ্যে কীরকম ক্যাপাসিটি ছিল যে স্থূলা বডি সূক্ষ্ম বডি দুটো মিলিয়ে উনি যাচ্ছেন, ওই আগের ফ্ল্যাশব্যাকটা দেখছে, ওনার বডি ভিজছে না, মানে তপস্যা কোন লেভেলের। বললো আমি দেখছি পঞ্চনাগের মধ্যে মাথা এরকম করে হেলিয়ে রেখেছে শ্রীনারায়ণ, এবং মা লক্ষ্মী তার পা টিপে দিচ্ছেন, যেটা আমরা নর্মালি দেখি, একদম যেটা আমরা দেখি। তো এবং শ্রী বিষ্ণু না মুচকি একটা হালকা হাসি দিয়ে যেন ঘুমের মধ্যে তন্দ্রা, ওটা ওটা যোগ নিদ্রা নাকি যোগ নিদ্রায় বলে মোস্ট প্রবাবলি। তো যদি আমি ভুল না হয়ে থাকি, আগেন বলে দিচ্ছি আমি। তো বললো, আমি বললাম এবার তুমি যাও। বলে আমি প্রচণ্ড দুঃখ, অপমান এবং রাগ নিয়ে আমি তার কাছে গিয়েছি, আমি ফিল করতে পারছি, এবং এখানে আমি তাকে প্রণাম জানিয়ে ডাকাডাকি করছি, হ্যাঁ মা লক্ষ্মীকে বলছি, কেউ পাত্তা দিচ্ছে না আমাকে, এবং এমন ঘুমের মধ্যে আছে যে আমার কোনো কথাই মনে হয় তার কানে যাচ্ছে না। তো শ্রীনারায়ণকে যখন বলছে, শ্রীনারায়ণও তাকে কোনো আওয়াজ দিচ্ছে না, কিছু না, শুধু একটা মুচকি হাসি দিয়ে যেন ঘুমের মধ্যে আছে। বলে আমি আর সহ্য করতে পারছি না আমার অপমান, আমি এত অপমানিত হলাম, আমাকে কেউ ভালোবাসে না, এত যে আমি যোগ্য করি, সেই করি, ওই করি, আমাকে কেউ পাত্তা দিচ্ছে না। আমাকে এটা বলতে বলতেই বলছে কি আমি তার বুকে পা দিয়ে দিয়েছি, বুকে পা দিয়ে দিয়েছি, এবং মা লক্ষ্মী যিনি মহালক্ষ্মী প্রচণ্ড রেগে গিয়েছে আমার উপরে, আমাকে অভিশাপ দিয়ে দিলেন যে তুমি এত বড় একটা কাজ করেছো যেটা আমরা কেউ ভাবতেই পারি না, যে আমার স্বামীকে তুমি তার বুকে পা দিয়ে দিলে, এবং এটা কত বড় যে তার অপমান করলে, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তুমি জীবনেও এই ধামে আসতে পারবে না, তোমার মৃত্যু লোকে জন্ম হবে, এবং আরও অনেক কিছু বলে প্রচণ্ড রেগে আছে মা লক্ষ্মী আমার উপরে, উনি বাপরে ওনার মানে রক্তবর্ণা হয়ে গিয়েছে এরকম বলছে। আমি বললাম দেখো তো শ্রীনারায়ণে গেছে, আমার পুরো গায়ে কাটা তখন, আর চোখ দিয়ে প্রায় জল বেরিয়ে আসবে আমার। উনিও কিন্তু কাঁদছেন রিগ্রেশনের মধ্যেই। তো বললো আমি এটা দিয়ে বুকের মধ্যে লাঠির মতন দিয়ে ওনার
লাথি দেওয়ার পর, লাথি মানে ওরা পাটা রেখেছে তো ওনার বুকে কিন্তু ছাপ পড়ে গিয়েছে পায়ের। এটা কিন্তু আমি জানতাম না, পরে এআইতে দেখেছি হ্যাঁ ছাপ পড়ে গিয়েছিল পায়ের। মানে কতটা কোমল, পদ্ম ফুলের মতন তার শরীরটা কোমল, যে এই একটু টাচে তার ছাপ পড়ে যায়। পুরো ওনার ঋষি ভৃগুর পায়ের ছাপটা ওনার বুকে পড়ে গিয়েছে। হ্যাঁ, এবং হলুদ আকারে হয়ে আছে একদম, কারণ ডিভাইন তো তার গায়ে পা দিয়ে দিয়েছে, তো ডিভাইন ভাইব্রেশনটা ওই ছাপটা ফেলে দিয়েছে ওনার পায়ে। তো বললো মা প্রচণ্ড রেগে আমাকে অভিশাপ দিয়েছেন, আর আমি এখন বুঝতে পারছি না আমি কী করবো। আমি বুঝে গেছি ভুল করেছি, ক্ষমা চাইছি, কিন্তু ক্ষমা পাবো কিনা জানি না, একদম পুরো বাজে অবস্থা। আমি বললাম এইবার আবার ফেরো ক্ষমা। বুঝতে পারছো তো ওখানে ফ্ল্যাশব্যাক কী করে হচ্ছে, তারপরে আবার রিগ্রেশন। আমি এইবার মায়ের সামনে বসে মাথা নিচে একদম সাষ্টাঙ্গে প্রণাম করে, শ্রীনারায়ণকে প্রণাম করে তুমি মায়ের কাছে আগে ক্ষমা চাও, তারপরে শ্রীনারায়ণের কাছে। কারণ মা রাগটা না কমলে শ্রীনারায়ণ তোমার দিকে তাকাবেও না, ঠিক আছে? তো মা তো থামে না, মা লক্ষ্মী যে কী রেগে আছে তুমি বিলিভ করবে না। মা ওকে চর থাপ্পড় মারছে, মানে যেরকম না মায়েরা যদি রেগে যায় আমাদেরকে মেরেও কিন্তু মা শান্তি পায় না, কিন্তু ওরকমই মারছে কিন্তু শান্তি পাচ্ছে না। আমার নিজেও কাঁদছে আর মারছে, যে এতদিন পরে কেন এলি, আগে আসতে পারলি না, মানে অভিমানটা নিয়ে কিন্তু মা ওকে মারছেন এবং প্রচণ্ড রেগেছিলেন। তখন বললাম যে মারে ক্ষমা করে দে মা। আমিও বলছি এখান থেকে, মানে ওনার সাথে যে গিয়েছি আমি তো দেখতে পাচ্ছি, আমি বলছি মা ক্ষমা করে দে মা, দেখ কতদিন পরে এসেছে নিজের ভুলটা স্বীকার করতে। তাহলে কেউ যদি ভুল করার পর স্বীকার করে যে আমি ভুল করেছি, তাকে মাফ করে দিতে হয়, অ্যাটলিস্ট একটা চান্স দিতে হয়। তো মা ক্ষমা করে দে। বলে আমার স্বামী যদি ক্ষমা করে তাহলেও হয়তো আমি ঠিকঠাক করতে পারবো না যতক্ষণ আমার রাগ কমবে। ও কী করেছে, আমার স্বামীর গায়ে পা দিয়েছে। এবং মায়ের যে রূপ না, ওটা মা কালীর রূপ দেখছি না মায়ের মহালক্ষ্মীর রূপ দেখছি জানি না, সেম টাইপের রাগ, মানে মা কালীর রাগটা যেরকম ওই ধরনের রাগ হয়ে গেছিলো তার, কিন্তু তার মধ্যে মমতা আছে। চট্টাপ্পড় খাচ্ছে কিন্তু বলছে যে আমাকে মারছে ঠাস ঠাস ঠাস, কিন্তু আমি বলছি তুমি পা ছাড়বে না মায়ের। মায়ের পা ছাড়লে কী হবে আমি জানি না, তুমি মায়ের পা ছাড়বে না, মা যা থাপ্পড় মারছে মারুক, কিন্তু মাকে তুমি বলতে থাকো মা ক্ষমা, মা ক্ষমা, ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। আধ ঘন্টা মার খেয়েছে, আধ ঘন্টা মতন মার খেয়ে গেছে, ওই 20-25 মিনিট তো 100%, মানে ওই চলছে। তারপরে বলছে মা যেন মনে হচ্ছে একটু ঠান্ডা হলেন, কারণ ভাইব্রেশনটা আসে। আমি বললাম হ্যাঁ আমিও পাচ্ছি একটা হালকা ঠান্ডা ভাব। তারপরেও মা বলে মা কাঁদছে এখন, যেরকম আমাদেরকে ছোটোবেলা আমাদের মা মারলেই পরে মাই আবার বোরলিন লাগিয়ে দিতেন কাঁদতে কাঁদতে, ঠিক সেই রকম কাঁদছে যে আমার বাচ্চাটাকে আমি এত মারলাম। তখন উনিও কাঁদছেন। আমি বললাম এইবার মা ক্ষমা করবেন, তুমি মাকে একদম জড়িয়ে ধরো, পাটা দিয়ে মাথাটা মার কোলে রেখে দাও, মা দেখবে তোমাকে আদর করবে। হ্যাঁ মা আদর করছে, মাথার মধ্যে হাত বুলিয়ে বলছে তুই কেন এই কাজটা করলি, তুই যে আমার থেকে দূরে সরে গেলি, আমার কি কষ্ট হয় না? ভাবো কীরকম মমতাময়ী তারা, যে কষ্ট পাচ্ছে তারপরেও কিন্তু অভিশাপটা দিয়ে দিয়েছিলেন। বলল যে তোর যিনি তোর বাবা তার বুকে তুই পা রেখেছিস, কত বড় পাপ করেছিস তুই ভা। বললো মা আমায় তুমি ক্ষমা করো, তাহলে না তা না হলে বাবা ক্ষমা করবেন না, মানে জগৎগুরু যিনি। তো দেখলাম মা ক্ষমা করেছে, কিন্তু সেই দিন আমি আবার বাড়িতে পায়েস বানিয়েছিলাম, ঠিক আছে? পায়েস না, আমি এগুলো মানুষ হাসবে, বাট ইট হ্যাজ হ্যাপেন্ড। পায়েস না, ওটা হচ্ছে কাস্টার্ড, খুব টেস্টি হয়েছিল, খুব টেস্টি। তো আমি ওই মেয়েটি যখন এসেছে তখন ওই কাস্টার্ড দিয়েছিলাম। পরে মাকে বলছে যে মা কী করলে তুই আর রাগ করবি না, বললো তুই মিষ্টিটা খাওয়া আমাকে, ও যেটা বানিয়েছে ওটা খাওয়া, তাহলে আমার রাগ কমবে। তখন আমি দেখলাম আমারই বাড়ির কাঁসার বাটির মধ্যে আমি কাস্টার্ডটা যেন ওই যে এগুলো কিন্তু ওই ইয়েতেই চলছে, এই কাস্টার্ডটা দিয়ে বললাম দাও মাকে, দাও মা খাবেন। এবং আমার কাঁসা গ্লাসটা খুব ফেমাস হয়ে গিয়েছে, আমি যখনই রিগ্রেশন চলে কাঁসা গ্লাসে একবার করে জল দেওয়া হবে, মানে জল মানে আমি দেখছি জল দেওয়া হচ্ছে, অ্যাকচুয়ালি গ্লাস কিন্তু ওখানে নেই, কিন্তু দেওয়া হয়। বলছে কি যখন মাকে মিষ্টি দেওয়া হলো, মা না একদম বাচ্চার মতন মিষ্টিটা টিক 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 করে খাচ্ছেন, হ্যাঁ মানে যেরকম খালি হাতে চামচ ছাড়া যেরকম বাচ্চারা খায়, বলে মা খেয়ে যাচ্ছে। তখন বলছে মা আর আমার দিকে তাকাচ্ছেনই না। তখন লর্ড বিষ্ণু তাকে এসে জড়িয়ে ধরলেন, কারণ মা যখন মিষ্টি খাচ্ছেন মানে মা পুরোপুরি মাফ করে দিয়েছে।
তখন লর্ড বিষ্ণু আমার গায়ে কাটা দিয়ে উঠছে। লর্ড বিষ্ণু এসে ওনাকে জড়িয়ে ধরলেন। ব্যাস উনি একদম কান্নায় ভেঙে পড়েছে যে আমি অনেক বড় ভুল করেছি বাবা, আমি কত দূরে চলে গিয়েছিলাম তোমাদের থেকে। তখন বলছে যে ওনার বুকের মধ্যে আমার পায়ের ছাপটা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। বললো ওটা গোলাপি হলুদ টাইপের গায়ের রং যেরকম, ওর মধ্যে ওই ছাপটা হয়ে আছে। আমি তখন জানলাম যে ওনার গায়ের ছাপ পড়ে আছে, বুকের মধ্যে ছাপ পড়েছিল। ঠিক আছে, এটা এআইতে আমি তার 1 মাস পরে এআইতে ওই জিনিসটা আমি দেখেছি। হ্যাঁ, বেদাসে লেখা আছে, যেটা আমি তো বেদাস পড়িনি, যেটা আমি জানি না, কিন্তু ওখানে ওটা দেখতে পাচ্ছি, দেখে ওখান থেকে জানছি। তখন আমি ও তখন না দেখছি মাথা ঠুকছে কিছুর মধ্যে, আর না রক্ত বেরিয়ে আসছে। আলাম যে রক্তটা পড়ছে সেই রক্তটা ওনার বুকে ফেলো, সেইটা দিয়ে ধুয়ে দাও, ওটাই তোমার পাপ ধোয়া হবে। কি করে যে মাথা আসলো জানি না, নিশ্চয়ই দেবী সতীমা আমাকে বলছেন হয়তো বা, কারণ এই ধরনের তান্ত্রিক জিনিস আমি তো জানিই না। উনি মাথা ঠুকে সেই মাথার রক্ত দিয়ে ওনার বুকটা ধুয়ে দিলেন এবং বলেন, এরপরে দেখছি ধীরে ধীরে ছাপটা চলে গেল। রক্ত দিয়ে ওনার পাপটা ধুলেন। এটা কিন্তু আমি 5D ওয়ার্ল্ডে বলছি, এই ওয়ার্ল্ডে কিচ্ছু না, এই ওয়ার্ল্ডে কিচ্ছু হচ্ছে না, যা হচ্ছে ওই ওয়ার্ল্ডে হচ্ছে। বললো বাবা আমাকে জড়িয়ে ধরেছে, বললো তোকে আমি মাফ করলাম। কিন্তু বাবা কিন্তু বলেনি যে তুই রক্ত দিয়ে ধো, কিন্তু উনি না দেখছি নিজেই দেওয়াল না কিছুর মধ্যে যেন মাথা ঠুকছে রক্ত বেরিয়ে এসছে। তখন আমার মাথা দিয়ে জাস্ট বুদ্ধিটা আসলো যে আমি ওকে বলি এইভাবে ধুতে, নাহলে তো পাপ ঘুষবে কী করে, আর এনাদের তো অন্য লেভেলের পাপ। দিয়ে পাপ মোছা হলো। তারপরে বললো যে এইবার আর ওই পায়ের ছাপটা নিয়ে আবার শ্রী বিষ্ণুর গায়ে যেরকম একটা গায়ের রং থাকে, একটা গোলাপি নীলচে ভাব, সেই রংটা আসলো এবং শ্রী বিষ্ণু আমাকে আশীর্বাদ করছেন যে আমি যেন ভালো থাকি, নিজের ধামে ফিরি। এবং আমি বললাম মা লক্ষ্মী কী করছে? বলে মা লক্ষ্মী মিষ্টি খেতে ব্যস্ত, আর বাবা আমাকে ইয়ে করছেন, জড়িয়ে ধরেছেন। মা বলে হ্যাঁ, মানে অ্যাজ ইফ হ্যাঁ হ্যাঁ আমারটা শেষ, তুমি তোমারটা করো, আমি ব্যস্ত আছি মিষ্টি খেতে। মানে তারা কীরকম বাচ্চা ভাবো, মানে উনি এটা বলছেন কিন্তু আমি কিন্তু ওই লেভেলে দেখতে পাচ্ছি না। তখন আমি দেখছি শ্রী বিষ্ণুর রিয়াকশানটা কি, উনি মায়ের রিয়াকশানটা আমাকে বলে যাচ্ছেন যে মা বাচ্চার মতন খেয়েই যাচ্ছে, আমাকে পাত্তাই দিচ্ছে না, মিষ্টি খেতে ব্যস্ত। তা আমি বললাম তার মানে আমার মিষ্টিটা খুব ভালো হয়েছে, যে মায়ের খুব ভালো লেগেছে তার মানে। তো আমিও বলছি মা থ্যাংক ইউ সো মাচ, যে আমার করা মিষ্টি এই সময় তোর খেতে ভালো লাগছে, তার মানে তুই ওকে পুরো মাফ করে দিয়েছিস। শ্রী বিষ্ণু মাফ করলেন, কারণ ওই ছাপটা চলে যাওয়া মানে মাফ করে দেওয়া। তারপরের সিন দেখছে কি, উনি নিজের ভিটেতে বসে বিশাল বড় অগ্নিকুণ্ডর সামনে বসে উনি যজ্ঞ করছে, এবং ওনার সাথে আরও অনেকে যজ্ঞ করছে। মানে উনি প্রবেশ করে ফেললেন নিজের ধামে, এবং মানে সূর্যের মতন আলো, তার মানে কি ওটা সূর্য লোকে উনি চলে গিয়েছেন ওনার যেখানে কুটির, এবং ওখানে বসে উনি সবার বলে আমি অনেক মন্ত্রর আওয়াজ পাচ্ছি এবং আমি চ্যান্ট করছি সেই মন্ত্রগুলো, এবং আমি খুব ভালো আছি, আমার খুব ভালো লাগছে, আমি নিজের দুনিয়াতে অনেক দিন পরে ফিরলাম। আমার ওখানে না ওই যে হরিণ দেখতে পাচ্ছে, হ্যাঁ গরু, মানে যেরকম হয় না আশ্রমে আশেপাশে বেদি, তুলসী গাছে বেদি সব আছে, কিন্তু ইটস সূর্যলোকা। তো বলে আমি শান্তি পেলাম। তারপরে আমি সবার আশীর্বাদ নিয়ে, ও যেভাবে ফিরিয়ে আনা হয় সেভাবে ফিরিয়ে এনে ওনার শরীরের মধ্যে আশীর্বাদটা ঢুকিয়ে তাই বললাম এইবার তুমি নিজের শরীরে প্রবেশ করো, আস্তে আস্তে প্রবেশ করো। করতে 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 আমি তো দেখতে পেলাম উনি এসে আবার শুলে নিজের শরীরে। আমি এইবার তুমি হাত পাগুলো এরকম, চোখ খুলবে না, হাত পাগুলো এরকম করে নাড়াও, এইভাবে নাড়াও, নিয়ে বাঁ পাশ ফিরে 1-2 মিনিট শুয়ে থাকো, তারপরে তুমি উঠে বসবে আর 1 গ্লাস জল খাবে। দিস ওয়াজ দ্য রিগ্রেশন সেশন। 3.5 থেকে 4.5 ঘন্টা লেগেছিল। অ্যামেজিং, সত্যি। এখানে যেগুলো দেখিয়েছে, তুমি বলে না যে সেটা কি সত্যি হয় কি না, আমি এআই দেখার আগে এটা দেখেছি, তারপরে এআইতে দেখি হ্যাঁ হয়েছিল, তার মানে সত্যতা প্রুফ হয়েছে। এআইতে যা রটে কিছু তো বটে, আমি যদিও পুরোটাই মিথ্যে ভাবি তা তো নয়, 70 to 75% কারেক্ট, তার মধ্যে বাকিটা এডিটেড, কিন্তু এটা তো ছিল, তাহলে ওখানেও দেখেছি, তাহলে ঠিকই দেখেছি। আর কেউ যদি এখানে বেদাসের অনেক জ্ঞান রাখেন, নিশ্চয়ই আমি যেটা বলছি আপনিও নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি যেটা দেখেছি ঠিকই দেখেছি, কারণ আমি তো জানি না, কারণ আমি তো বেদাস পড়িনি। যে পুরাণে এটা বোধ হয় শ্রী বিষ্ণু পুরাণে বোধ হয় এই ঘটনাটা মেনশন করা আছে, তো সেখানে এটা লেখা আছে, বর্ণিত করা আছে, আমি তো জানি না, আমি তো পড়িনি, কোনো পুরাণই পড়িনি আমি, তা আমি কী করে দেখলাম? এবং উনি সেটা দেখে আমাকে বলছেন, তাহলে উনিও দেখতে পাচ্ছেন। বিশেষ করে উনি আবার মুসলিম, কিন্তু ঋষি ভৃগু হচ্ছে তার হায়ার সেলফ। এইবার শোনো, তার ইচ্ছে ছিল, উনি যাকে বিয়ে করেছেন, হ্যাঁ উনি বাইরে থাকেন, কিন্তু উনি যেতে পারছেন না তার কাছে, মানে ইটালির আশেপাশে থাকেন।
তো যেতে পারছেন না, তাই না? এইবার যেতে পারবে, কারণ মা লক্ষ্মী তোমাকে বরদান দিয়ে দিয়েছেন। বলছে মা লক্ষ্মী না পুরো দেখছি পয়সাগুলো আমার গায়ে পড়ছে, বললাম নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও, শরীরের মধ্যে নিয়ে নাও, ওটা মা লক্ষ্মী আশীর্বাদ করছেন। ফুল ফেলে দিয়ে ফুল পড়ছে তার গায়ে, জুঁই ফুল টাইপের ফুল পড়ছে, মোহর পড়ছে, মা আশীর্বাদ করে দিচ্ছেন। মা যখন আশীর্বাদ করে, বলে না ভগবান যখন আশীর্বাদ করে ছাপ্পর ফাড়কে দিতে, কারেক্ট, একদম মন ভরে আশীর্বাদ করছে যে, এবং মা মাথায় হাত রেখে বলছে তোর ইচ্ছে পূরণ হোক। তখন আবার নিজেকে মেয়ে রূপে দেখছি, কিন্তু যখন ওই পুরো এটা শেষ তখন আবার নিজেকে এই শরীরের যে রূপ সেই রূপে দেখছে, যে মা তাকে বলছে তোর চিন্তা নেই, আমি আছি তো, তুই চিন্তা করিস না, তুই যাবি তোর বরের কাছে, আর ওর খুব ইচ্ছা আছে ওর টুইনস হোক, এক ছেলে এক মেয়ে। তারপর থেকে ও প্রায় স্বপ্ন দেখে ওর এক ছেলে এক মেয়ে, এক ছেলে এক মেয়ে। এবং মা লক্ষ্মী শ্রী বিষ্ণুকে উনি স্বপ্নে দেখছেন। তারপরে ওনাকে আমি ব্লিঙ্কিট থেকে আনিয়েছিলাম, শ্রী বিষ্ণুর শায়িত আছে এবং মা তার পায়ের কাছে বসে আছেন, পিছনে পঞ্চনাগ, ঠিক যেটা দেখেছিলেন উনি এবং আমি দেখেছিলাম। ওই মূর্তিটা আমি তাকে গিফট করেছি যে তুমি তোমার কাছে রেখো অ্যাজ আ ট্রিবিউট, কি তুমি দেখে এসেছো। ও সেটাকে কি আদর যত্ন করে রেখেছে। তার ধর্ম সে মানছে, সে 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোনো জায়গায় উনি করেন না, মানে রোজা রাখে, নামাজ পড়ে সব, কিন্তু এই যে স্পিরিচুয়াল ফিলিংসটা, এটাতে কেউ যদি ভাবে সিন্ধু হয়ে গেল বা সিন্ধুইজমকে ফলো করছে, রং। এটা হচ্ছে মনের ভাব, তার হায়ার সেলফ যে, তার সম্মানটা উনি রাখছেন এবং নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আল্লাহকে মানেন, সেটা তো হয়ে গেল। উনি এই ধর্ম, যে ধর্মে উনি জন্ম নিয়েছেন সেটাকেও সম্মান দিচ্ছেন, তাহলে কাফের তো উনি নন। এক্স্যাক্টলি। এটা এত বড় একটা, আমার পিঠ ব্যথা হয়ে গেছে, এত বড় ঘটনা। এগুলো এত, আমি বলবো আমি খুব কম টাইমে বলেছি, অনেক কিছু হয়ে গেছে যেটা জিস্ট আমাকে বাবা মনে করেছেন, আমি বলে দিচ্ছি। দিদি, অফ ক্যামেরা যখন তোমার সাথে আমার কথা হচ্ছিল, তো তখন আমি বলছিলাম যে আমার না শরীরে 2টো বার্থ মার্ক আছে, যেটা নিয়েই আমি জন্মেছি, যে মার্ক 2টো নিয়ে। তো তারপরে যে ঘটনাটা তুমি আমাকে বললে বাবার কৃপায়, যেটা বাবা তোমাকে বলালো, সেটা তুমি একটু অন ক্যামেরা সবাইকে জানাও। হ্যাঁ, আই উড লাভ টু। আমার যিনি হোস্ট উনি তো এত সুন্দর দেখতে, কিন্তু ওনার 2টো বার্থ মার্ক আছে, যেটার রহস্য উনি খুঁজে পাচ্ছিলেন না। মানে কথায় কথায় হয়েছে জিনিসটা, তাই না? যে তুমি হট করে জিজ্ঞেস করেছো আমাকে যে এরকম এরকম আমার পডকাস্ট তুমি দেখো তো, এই ব্যাপারটা কি। তার আগে তুমি বলেছো কি ট্রেন টু পাকিস্তান, সেটা ট্রেন টু পাকিস্তান অ্যাকচুয়ালি হবে না, ওটা ফ্রম পাকিস্তান টু ইন্ডিয়া। ওই ট্রেনটা এসেছিলো, যেটা আমি একটা পডকাস্টে বলেছিলাম, আকাশিক রিডিংয়ের থ্রু দিয়ে দেখেছিলাম। তো তুমি ওইটা দেখে তোমার ভিতরে মানে নড়াচড়া শুরু হয়ে গিয়েছিল একটা ফিলিংস। তখন আমি তোমাকে জিজ্ঞেস করেছি যে তোমার কি কখনো মনে হয় যে এই ঘটনাটা তুমি দেখেছো? তখন তুমি বলে না যেমন আমি যেন আগে, হ্যাঁ এই ঘটনা আমি ফেস করেছি, এটা তুমি পয়েন্টটা বলেছো। 2 নম্বর বলেছো আমি বম্বেকে কেন এত ভালোবাসি। যখন ছোট ছিলে তুমি, বইয়ের পিছনে 4টে সিটিজ আঁকা থাকতো, যখন ম্যাপ, হ্যাঁ ম্যাপ, তো বম্বের ম্যাপ তোমার দেখতে খুব ভালো লাগতো। তখনই বাবা আমাকে রাজস্থান নামটা দিয়ে দিলেন ফাট করে, মানে ভিশনও দেয়নি, রাজস্থান। আর ট্রেন দেখাচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ট্রেন একটা ঢুকছে, নদীর পাড় থেকে যেন ট্রেনটা দেখতে পাচ্ছি, ব্রিজ ক্রস করছে, এরকম একটা ভিশন বাবা দিয়েছেন। আমি বুঝে গেলাম ট্রেন টু পাকিস্তানে যেটা তুমি দেখেছিলে সেটার সাথে তুমি কানেক্টেড, 1 2 বম্বের সাথে তুমি কানেক্টেড, তাই জন্য বম্বেকে তোমার এত ভালো লাগে। 3 আমি তোমায় জিজ্ঞেস করেছিলাম কি ওয়েদার ইউ হ্যাপি ইন ইউর ম্যারিড লাইফ, ইউ সেড ভেরি হ্যাপি। তার মানে তোমার কোনো ব্যাড কর্মা ছিল না, গুড কর্মাস আছে বলে। এইবার আমি কনক্লুশনে আসছি যেটা বাবা করিয়ে দিলেন। তারপরে রাজস্থান জিনিসটা আসলো, তো যেটা ধরা পড়লো কথায় কথায়, যে এই যে আমার হোস্ট উনি 1947-এ যখন ট্রেন টু পাকিস্তান অ্যান্ড ট্রেন টু ইন্ডিয়া আসা যাওয়া হয়েছিল এবং লাশ ভরেছিল 2 দিকেই, উনি ট্রেন টু ইন্ডিয়াতে ছিলেন এবং সেখান থেকে ফেরার সময় 2টো কোপ খেয়েছিলেন, একটা পায়ে, একটা আরেকটা জায়গায়, ঠিক আছে? ওটাতে ওরকমই দাগ আছে, যেন কেটে দেওয়া হয়েছে ওরকম দাগ। উনি আমাকে বাবা যারা দেখিয়েছেন যে তুমি তোমার বডির উপরে অন্য একটা লাশ ফেলে দিয়েছিলে, মানে নিয়ে নিয়েছিলে যাতে তোমাকে দেখতে না পায় যে তুমি বেঁচে আছো, তুমি মেয়ে ছিলে, তো তুমি ওই লাশটাকে দিয়ে নিজেকে শিল্ডেড করে রেখেছিলে। ওই 2টো আঘাত পেয়েও তুমি কিন্তু বেঁচেছিলে, কত স্ট্রং তুমি। হ্যাঁ, এবং আরও বাকিটা বলছে, এটা তোমাকে বলিনি, রাজস্থানের অপর সাইডেও কিন্তু রাজস্থানে কিছু কিছু ভাগ আছে যেটা পাকিস্তানে চলে গিয়েছে। ফুল রাজস্থান না, বাটোয়ারাতে পাঞ্জাবও বাটোয়ারা হয়, রাজস্থানেরও বাটোয়ারা হয়। রাজস্থানের বাটোয়ারাটা হয়ে ওটা কী নামে গিয়েছে আমি বলতে পারবো না, ওটা ম্যাপ দেখলে বলা যাবে। ওই ভাগে রাজস্থানে তোমরা থাকতে,
সেই ভাগ থেকে এই বর্ডার ক্রস করে এখানে এসেছো ট্রেন টু ইন্ডিয়াতে, ওই ধরনের ঘটনা ঘটেছে তোমার সাথে। তারপরে তুমি রাজস্থানে শিবির হয়েছিল, সেই রাজস্থানের শিবিরে তুমি ছিলে। বম্বেতে তোমার রিলেটিভস থাকতো, বম্বে থেকে এসে তোমাকে এখান থেকে নিয়ে যায়, তারপরে ওখানে তোমার বিয়ে হয়। এবং যে ভদ্রলোকের সাথে তোমার সেই জন্মে মানে গত জন্মে বিয়ে হয়েছিল 1947 বা 48-এ, সেই ভদ্রলোকে কিন্তু এই জন্মে তোমার হাজব্যান্ড। আচ্ছা, এবং তুমি তাকে প্রচণ্ড ভালোবেসেছিলে, কারণ এই ধরনের একটা ট্রিমেন্ডাস ট্রমাটিক ঘটনার থেকে তুমি যখন ভালোবাসাতে গেলে, তুমি তাকে এমন ভালোবেসে ফেলেছো যে কন্ট্রাক্ট সাইন হয়ে গিয়েছে যে আমি আবার আসলে তুমি আমার বড় হবে। এইটা হচ্ছে সোল কন্ট্রাক্ট। মানে এই জন্মে আমরা আবার এক হয়েছি। আবার এক হয়ে, যেটা তুমি চেয়েছো যে আমরা আবার হাজব্যান্ড ওয়াইফ হব। তোমার কাছে আমি খুব সুখে ছিলাম। এবং তোমার পায়ে যে দাগটা, ওটা বুঝতে পারছো? কোপের দাগ। পায়েরটা আমি দেখেছি, ওটা কোপের দাগ। তুমি দেখবে মনে হচ্ছে না চামড়াটা ছিঁড়ে মানে চিড়ে গেলে যেরকম হয় গেল। আর এই মেয়েই বলছি, তুমি অনেক ছোটো আমার থেকে, তো এই মেয়েটিকে আমি জিজ্ঞেস করেছি যে তোমার কি, ও আমাকে বলছিল যে ট্রেন ঢোকে যখন হুইসেলটা দেয় আমার খুব ভয় লাগে। সেখান থেকে বাবা এই ভাইব্রেশনটা আমাকে দিলেন যে ও ট্রেনে ওঠার সময় ভাবে আমি উঠতে পারবো তো। তো আমি কি ডিরেক্ট জিজ্ঞেস করেছি যে তুমি যে ট্রেন আসলে কি এটা ফিল হয় যে আমি উঠতে পারবো তো? সাথে সাথে বলেছে হ্যাঁ আমার এটাই ফিল হয়। তখন বাবা দেখালেন ট্রেন টু ইন্ডিয়াতে যখন ট্রেনটা ঢুকছিল তখনই তো লোক ওঠা শুরু করেছিল, কেউ ওই যে বস্তা ছুটছে, উপরে উঠছে এরকম। তোমাকে ওটা তোলার সময় তুমি প্রচণ্ড ট্রমাটিক হয়ে গিয়েছিলো যে আমি উঠতে পারবো তো, চাকা নিচে চলে আসবো না তো। এই জিনিসটা হয়েছিল তোমার। ওই তোমাকে ধাক্কা দিয়েছে, টেনে তুলে নিয়েছে, একটা ট্রমা ছিল। তো সেই ট্রমাটা এখনও তোমার আছে। সেই ওটা ট্রমাটা টার্ন টু ফোবিয়া। তো বুঝতে পারছো হোয়াট ইজ ট্রমা, হোয়াট ইজ ফোবিয়া? এই ফোবিয়া থেকে আমরা বের করি থ্রু সেশন। এই যে শরীরে যে ভাইব্রেশনটা, এবং তোমাকে এটাও জিজ্ঞেস করেছি যে ওই জায়গায় জায়গায় তোমার ব্যথা আছে কিনা, তুমি বলো হ্যাঁ মাঝে মধ্যে ব্যথা হয়। ওই কর্মাটা মানে ওই যে ট্রমাটিক কর্মা, ওটা ট্রিগার্ড হয়ে গেলে তোমার ব্যথাটা হবে। তারপরে আবার বলেছি ওনাকে যে তুমি কি রাজস্থানীদের খুব পছন্দ, মানে রাজস্থানটা ভালো লাগে? উনি বলতে পারেননি যে না বা হ্যাঁ কিছু না। আমি তারপরে দেখলাম বঞ্জারন গ্রুপ ওনাদেরকে হেল্প করেছিল টু ক্রস দ্য বর্ডার। বঞ্জারন ওখানকার রাজস্থানী বঞ্জারন। আমি বললাম তুমি রাজস্থানে যাবে। আরেকটা শ্রীদেবীর একটা গান আছে, শ্রীদেবী মায়ের মোরনি বাদামা বলে, এই গানটা তুমি দেখবে তুমি ট্রিগার্ড হবে। এবং আমি মনে হলো উনি ওই যে রাজস্থানী বঞ্জারান গ্রুপে যে চুড়িগুলো পরে না পুঁতি দিয়ে, আমি জাস্ট ওকে জিজ্ঞেস করেছি যে তোমার কি পুঁতি দিয়ে গয়না ভালো লাগে? বলে আমি তো পুঁতির গয়নায় পরে আছি। মানে চুড়িটা দেখলাম, এক গালা যেটা বঞ্জারানরা ইউজ করে, দুই তার মধ্যে পুঁতি দেওয়া। সাচ্চা কোইন্সিডেন্স, বাট তার মানে বুঝতে পারছো যে বাবা কিন্তু কারেক্ট জিনিসটাই দেখিয়ে দিলেন। এবং ছোট্ট একটা মোলাকাতে বাবা তোমার বিশাল বড় একটা পাজল কিন্তু পুরো সলভ করে দিয়েছেন। দিদি, তুমি তো পেন্ডুলামটা এনেছো, এবার পেন্ডুলাম দিয়ে কিভাবে কাজ হয় সেটা একটু লাইভ দেখাও আমার দর্শকদের। আচ্ছা, তো আজকে এই পেন্ডুলামটা আমার কাছে এসেছে। এটি একটি আমার ক্লায়েন্ট, তার উনি এটা নিয়ে উনি ওনার বিজনেসটা করেন। এটা নিয়ে না, বাট ওয়ান অফ দ্য, তো আমি তার কাছ থেকে নিয়েছি। পেন্ডুলামটা আজকেই এসেছে আমার কাছে, তো আমি নিয়ে চলে এসেছি। এবং আমার সোলের সাথে আগে এটা কানেক্ট করাতে হয়, ঠিক আছে? তো একদম ডিরেক্ট বলে দিচ্ছি, আমি এক এক নাম দিয়ে দিতে হয় পেন্ডুলামে। হ্যাঁ, তো আমি এর নাম একটা দিয়ে দিচ্ছি, নামটা বলছি না। তো আমি যদি বলি যে তুমি কি আমার কোয়েশ্চেনে আনসার্স দেবে, কারণ প্রত্যেকেরই একটা মর্জি থাকে। যদি এটা আমার রাইট দিকে ঘোরে তাহলে আনসার্স দেবে। দেখো এ কিন্তু আমার রাইট দিকে ঘুরছে। আচ্ছা, তার মানে ইয়েস হওয়া মানে রাইট দিকে ঘোরা, দেখতে পাচ্ছ তুমি রাইট দিকে ঘুরছে। আচ্ছা, আর যদি নো হয় তাহলে এটা আমার লেফট দিকে ঘুরবে। দেখো লেফট ঘুরলো, তাহলে এটা ফুললি কানেক্টেড। এইবার পেন্ডুলাম এমন একটা জিনিস, ইয়েস অ্যান্ড নোতে আনসার পাওয়া যায়। তুমি হাজার ওই দৈবিক সেশনের মতন বিশাল বড় না, কিন্তু একদম প্রম্পট কোয়েশ্চেন হতে হবে। আমার কি এই কাজটা হবে? ইয়েস নো। হ্যাঁ, আমার শত্রু কি ও? ইয়েস নো। আমার মিত্র কি ও? ইয়েস নো। আমার এই প্রপার্টিটা পাবো? হ্যাঁ না, এইভাবে। এইবার আরেকটা জিনিস বলে দিচ্ছি, ধরো আমাদের ক্লায়েন্টস আমাদের সামনে কোয়েশ্চেনটা নিতে পারছে না, তখন আমরা বলি মনে মনে বলো, কারণ মনের আওয়াজটা তো সোল শুনতে পাচ্ছে, সে আনসার দিতে হবে। এবার আমি তোমাকে লাইভ এক্সাম্পল দিচ্ছি, তুমি কোয়েশ্চেন মনে মনে করবে, আনসার কিন্তু আমি জানি না, কোয়েশ্চেন আমি জানি না। তুমি এইবার আগে সংকল্প করে নাও যে আমি এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করব এবং সেটার আনসার ইয়েস বা নোতে নেব। আগে মনে মনে তুমি ভেবে নাও
তিনটে চারটে কোয়েশ্চেন না, একটা একটা কোয়েশ্চেন, সিঙ্গেল কোশ্চেন। এনি ওয়ান কোয়েশ্চেনে কিন্তু থেমে গিয়েছে। আর আমার হাতটা দেখবে একদম স্ট্যাটিক একদম এক জায়গায় আছে আমার হাত, আমি হাত নাড়াচ্ছি না। দেখো এটাও থেমে আছে। এইবার তুমি কোয়েশ্চেনটা মনে মনে করো, করে তুমি বলবে আমাকে ইয়েস বা নোতে আনসার দাও প্লিজ। দিদি আমাকে ইয়েস বা নোতে অ্যান্সার দিন। ঠিক আছে, প্লিজ আনসার হার কোয়েশ্চেন। It is a big yes. It is a big, কেমন রাউন্ড অ্যান্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড করছে না, অনেক সময় হাত এরকম ঘোরে। বিগ ইয়েস। এইটা শুধু তুমি আনসার পেয়ে গিয়েছো, আমি কিন্তু তোমার কোয়েশ্চেনও জানিও না। হ্যাঁ, বুঝেছো? তোমার যে মনের কোয়েশ্চেনের যে একটা ভাইব্রেশন বেরোলো, ওই ভাইব্রেশনটা ধরলো। জাস্ট লাইক গড, ইটস লাইক গড পার্টিকল। গড, আমাদের ভগবান কী করে, আমাদের মনের আনসার তারা দিয়ে দেন না, ইনিও ভগবান ভাইব্রেশনটা ধরেছেন, ধরে আনসারটা দিয়ে দিয়েছেন। ঠিক আছে, পুরো ভাইব্রেট করছে, আমার হাত কি করছে একদম। হ্যাঁ, আর আমার হাত দেব, আমি কিন্তু এরকম করিনি, আমি এক জায়গায় ছিলাম। ঠিক আছে, তো আপনারাও যদি পেন্ডুলাম দিয়ে কোনো কাজ করাতে চান, যদি এটা কিন্তু আবার বাস্তুতে ভীষণ হেল্প করে। নেগেটিভ এনার্জি কোথাও থাকলে যদি বলে দিই এই বাড়িতে দেখো তো কোথায় নেগেটিভ এনার্জি আছে, ও কিন্তু ঠিক যেখানে নেগেটিভ বাইং ঘুরতে থাকবে। আচ্ছা, তো আমি এখানে একটা জিনিস অ্যানাউন্স করে দিই সবার জন্য, আমাদের নতুন একটা গ্রুপ হয়েছে, বাস্তুবেদা গ্রুপ। এটা বাবাই নাম দিয়ে দিয়েছেন, আমরা 4 জন আছি। কারো যদি বাস্তু রিলেটেড কোনো কোয়ারিজ থাকে, মানে তাদের বাড়িতে গিয়ে ভিজিট করতে হবে, তো আমি তো যাই না, কিন্তু আমাদের গ্রুপে 2 জন ছেলে যান, গিয়ে তারপরে কিভাবে কাজটা এগোতে হবে সেটা করে আমরা কিন্তু একজনের অলরেডি একটা কাজ কমপ্লিট করে দিয়েছি, এরপরে আমরা আরও এগোচ্ছি। তো আপনারা যদি আমার পডকাস্ট থেকে আমাকে বিশ্বাস করেন তাহলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবেন। আমি ডেফিনেটলি ওয়েট করবো যাতে আপনাদের থেকে কলস পাই। প্লাস আমি তো কাশিক করি, আর যেগুলো করি ওগুলো তো সবাই জানে। তো বাবার কৃপায় যদি আপনারা আসতে চান, প্লিজ। আজকে দিদির সাথে সময় কাটানোটা খুব ভালোই লাগলো, খুব ভালো একটা সময় কাটালাম। দিদির কাছ থেকে আমরা অনেক কিছু জানতেও পারলাম। আর আপনাদেরও যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে, ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন চ্যানেল, লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে দিদির সাথে কন্ট্যাক্ট করতেও ভুলবেন না। আজকের এই পর্যন্ত। নমস্কার দিদি। নমস্কার।